এটা সবচাইতে ইন্ডিকেটর থাকবে হচ্ছিল আমাদের অস্তিত্বে। আমাদের আজকে আমরা বিশেষত যেটা শুরু করতে যাচ্ছি, স্ক্রিপ্টটা দেখা যাচ্ছে মনে হয়। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে আমরা শুরু করলাম। অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, এটাই হচ্ছে ওসপি। তো আপনাদের যে ওসপিটা হবে পোস্ট গ্রাজুয়েশন লেভেল, ওসপিটা তো একটু কঠিনই হয়। এখানে কতগুলো দেখা যায় যে সরাসরি পিক্টোরিয়াল দেওয়া হয়, কখনো সিনারিও দেওয়া হয়, কখনো পিক্টোরিয়াল এবং সিনারিও দুইটার কম্বিনেশন দেওয়া হয়। আমি চেষ্টা করছি যে এর আগে যে কয়েকটা ওসপি নেওয়া হয়েছে সেখান থেকে কিছু ওসপি এখান থেকে আপনাদেরকে দেখাবো। তাহলে আপনার একটা ওসপি সম্বন্ধে ধারণা হবে। হ্যাঁ, তো আপনাদের যে ওসপিটা হবে এটা হবে ইনফেকশাস ডিজিজ এবং হিমাটোলজির উপর। সুতরাং আপনার জলিল স্যারের বইয়ে যেগুলো ইনফেকশাস ডিজিজ এবং হিমাটোলজির ওসপি আছে, আমার মনে হয় এগুলো পড়লে আপনার এর বাইরে থেকে ওসপি দেওয়াটা খুব কঠিন। মানে কোশ্চেন এদিক সেদিক হতে পারে, কিন্তু থিম আসলে ওর বাইরে দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। এখন একটা ধরেন আমরা সরাসরি একটা এক্সাম্পলে চলে যাই। আমাদের ওসপিএস স্টেশন 1, ধরেন এটা একটা স্টেশন। এটা আপনাকে একটা এক্সরে দিল, আপনি এক্সরেটা তখন ভালো করে দেখেন। হ্যাঁ, একটা এক্সরে দেওয়া হইলো। এই যে এক্সরে দেওয়া হলো, এই এক্সরের মধ্যে আপনারা তো দেখতে পাচ্ছেন এক্সরের মধ্যে একটা কার্ডিওমেগালি আছে। আর সাথে পেরিহাইলা পুরা লাংসে অপাসিটি আছে, ইনহোমোজেনাস অপাসিটি বা নন হোমোজেনাস অপাসিটি বা ইল ডিফাইন অপাসিটি, আপনি যেটাই বলেন, বা হেজিনেস। হ্যাঁ, অল ওভার দা হোল লাং, পুরো লাঙে আছে। এবং বিশেষ করে এখানে দেখতে হবে একটা হার্টের একটা কার্ডিওমেগালি আছে, তার সাথে এরকম যদি প্যাচি মানে ইনহোমোজেনাস অপাসিটি থাকে, এবং যেটা অবশ্যই আপনাকে হাইলামকে ইনভলভ করছে, তাহলে এটার একটা ডিডি হবে, পালমোনারি এডিমা হওয়ার সম্ভাবনা একটা বেশি থাকে। তাহলে আমরা কোশ্চেনে যাই। হ্যাঁ, কোশ্চেনে চলে গেলে তাহলে এখন দেখা যাচ্ছে যে দিস ইজ ইসিজি বিলং টু 30 years old male presented with one stop center of MMCS with the complaint of sudden severe breathlessness that awoke him from sleep. He had no previous history of cardiac disease, but recently he visited to hypertension clinic for uncontrolled hypertension. Investigation reveal serum creatinine 2.1। তাহলে এরকম একটা যখন আপনাকে ইসিজি দিবে, সরি, আপনাকে দেওয়ার পরে তারা এই একটা আপনাকে সিনারিও দিল, সিনারিও দেওয়ার পরে কতগুলো কোশ্চেন আপনাকে থ্রো করা হবে। তাহলে দেখেন এখানে যেগুলো ইনফরমেশন দেওয়া আছে, 30 years old মেল, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। সে একটা ওয়ান স্টপ মামিসিং আসছে, ধরেন তার কমপ্লেন ছিল শ্বাসকষ্ট নিয়ে, অনেক শ্বাসকষ্ট ছিল, এবং যে শ্বাসকষ্টের জন্য সে ঘুমাতে পারতো না। তো এটা একটা আপনাকে অনেক ক্লু দিতেছে, এটা ঘুমের থেকে উঠে গেছে, তার মানে প্যারাক্সিমাল নকটার্নাল ডিসনিয়া ডেভেলপ করছে। হি হ্যাড নো প্রিভিয়াস হিস্ট্রি অফ কার্ডিয়াক ডিজিজ, তার মানে তার আইএসডির কোনো হিস্ট্রি নাই, ভালভুলার হার্ট ডিজিজের কোনো হিস্ট্রি নাই, বাট তার হয়তো প্রেশারের জন্য সে রিসেন্টলি গো টু দা ক্লিনিক ফর আনকন্ট্রোল, তার প্রেশার বেশি ছিল, সেটার জন্য একটা হাইপারটেনশন ক্লিনিক যেটা বিদেশে আসে, আমাদের দেশে নাই, সেখানে সে চলে গিয়েছিল। এবং তারপরে সে দেখা যাচ্ছে আমরা এখানে আসার পরে যে এক্সরেটা করলাম আর ইনভেস্টিগেশন করলাম, ইনভেস্টিগেশন করার পরে সিরাম ক্রিয়েটিন 2.1 আসলো। আর এখন হইতেছে মেনশন দেয় চেস্ট এক্স অ্যাবনর্মালিটি উইথ রেডিওলজিক্যাল ডায়াগনোসিস। এটা যেহেতু আমি বলে দিচ্ছি, এটা আপনাদের বলার কিছু নাই এখন। তাহলে আমাদের ডায়াগনোসিস, তাহলে আমরা কি বললাম দেখেন, এখানে আমি যেটা বায়োল্যাটারাল শব্দটা বলতে হবে, পেরিহাইরাল ব্যাটুইং অ্যাপিয়ারেন্স, যেটা পালমোনারি ইডিমা হইলে এটা দিবে। আমি একটা হয়তো যে এখানে দিছি একসাথে, হয়তো অতটা মানে ব্যাটুইংস হবে না এখানে, কারণ এখানে আসলে হোল লাং ফিল্ডে আছে। তো আমরা সাধারণত পেরিহাইলার হেজিনেসটা এখানে বেশি আছে। এটা পেরিহাইলার বলেন, ব্যাটুইংস বলেন, ব্যাটারিংস অথবা হেজিনেস বা অপাসিটি, আর ডায়াগনোসিস পালমোনারি এডিমা। তাহলে আপনাকে বায়োল্যাটারালের জন্য একটা স্পেসিফিক নম্বর থাকবে, পেরিহাইলার অথবা ও হল অর ওভার দা হোল লাং। এখানে যেটা বলা হইতেছে আমার ছবির সাথে না মিলতে পারে, কারণ আমার আগে যে ছবিটা ছিল আর এই হসপিটাল তৈরি করেছে এটার মধ্যে একটু মানে পার্থক্য আছে। তাহলে দেখেন পালমোনারি এডিমার যে প্রেসক্রিপশনটা থাকে, এটা বায়োল্যাটারাল থাকে, পেরিহাইরাল থাকে,
হেজিনেস থাকে, এগুলোর জন্য পয়েন্ট নম্বর করা থাকবে। বায়োল্যাটারাল, ইউনিল্যাটারাল, রাইট, লেফট, এগুলো হলো অস্পির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনাকে ডায়াগনোসিস লিখতে গেলেও এরকম কিন্তু রাইট সাইডেড প্রোরিফিউশন, লেফট সাইডেড প্রোরিফিউশন এরকম বলতে হবে। হট মেবি আন্ডারলাইং কজ। আপনার আন্ডারলাইং কজ কি হতে পারে এখানে? আন্ডারলাইং কজ হচ্ছে বায়োল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস। কারণ এটার ব্যাখ্যাটা কারণ কি? কারণ হচ্ছে যে এই পেশেন্টটা হাইপারটেনশন ছিল, তাকে হাইপারটেনশনের কারণে তাকে এমন কোন ওষুধ দেওয়া হয়েছিল যে ওষুধের কারণে তার যে ইডিমাও ডেভেলপ করছে পালমোনারি, আবার ক্রিয়েটিন বাড়ছে। তো এরকম একটাই হচ্ছে যে আমাদের যদি আমরা এসি ইনহিবিটর দেই কাউকে, তার হঠাৎ করে তার যদি রেনাল আর্টারি স্টেনোসিস থাকে, হ্যাঁ, তাহলে তার কি হতে পারে? পালমোনারি ইডিমা থাকে। তাহলে দেখেন আন্ডারলাইং ডিজিজ হচ্ছে ইউনিল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিসে পালমোনারি ইডিমা হয় না, তাহলে বায়োল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস তার ছিল, তাহলে এটা একটা নম্বর। তাই এখানে কেউ যদি রেনাল আর্টারি স্টেনোসিস লেখেন উনি ভাবেন 0.5, আর কেউ যদি লেখেন যে বায়োল্যাটারাল তাহলে উনি ভাবেন আরো 0.5। তার মানে পুরো 1 নম্বর পাইতে হইলে রেনাল আর্টারি স্টেনোসিস হঠাৎ করে লেখা যাবে না, বায়োল্যাটারাল রাখতে হবে। তাহলে ওসপিতে আপনাকে কথাবার্তাগুলো মোর স্পেসিফিক কথাবার্তা হতে হবে। হোয়াট মে বি দ্য প্রিসিপিটিং ফ্যাক্টর। এখন এই যে প্রিসিপিটিং ফ্যাক্টর কি? এখানে প্রিসিপিটিং ফ্যাক্টর যে হাইপারটেনশন ক্লিনিকে ভিজিট করার পরে তার নিচে এমন কোনো ঘটনা ঘটছে যেই কারণে তার এই যে সিনারিওটার অবতীর্ণ হয়েছে বা এই সিনারিওটা আমাদের লাইমলাইটে আসছে বা তার জন্য হচ্ছে, তাহলে এটা হইতেছে কি? স্টার্টিং এস ইনহিবিটর ফর হাইপারটেনসিভ পেশেন্ট, অর্থাৎ এই পেশেন্টের বায়োল্যাটারাল রেনাল স্টেনোসিস ছিল, রেনাল স্টেনোসিস ছিল, তার মধ্যে আমরা এসি ইনহিবিটর যোগ করলাম, যোগ করার কারণে কি হলো? তার যে পালমোনারি এডিমা ডেভেলপ করলো, এটাই সিনারিও। তাহলে এই সিনারিওটা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি ওই প্রথম আনসারটা দিতে পারবেন, কিন্তু পরের আনসার গুলো দেওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য কখনো কখনো সিনারিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সিনারিও না বুঝতে পারলে অনেক সময় দেখা যায়, আবার অনেক সময় দেখা যায় যে কোশ্চেন গুলো পড়ে ফেলবেন, অনেক সময় কোশ্চেনের মধ্যে ক্লু দেওয়া থাকে। মেনশন ওয়ান সিঙ্গেল ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। এখন যে উপরে বাইলেটারাল আর্টারি স্টেনোসিস পড়বে তার জন্য এই কোশ্চেনটা করা খুব সহজ হবে, যে সিটি এনজিওগ্রাফি অথবা এমআরআই এনজিওগ্রাফি অফ অ্যাবডোমেন। আমরা যদি রেনাল আর্টারি এনজিওগ্রাম করি বা সিটি এনজিওগ্রাফি করি অ্যাবডোমেনের বা এমআরআই এনজিওগ্রাফি করি, তাহলে আমরা অবশ্যই আমরা রেনাল আর্টারি স্টেনোসিস ডায়াগনোসিস করতে পারবো। হয়তো যেটা মোর লাইকলি এটিওলজি। এখন এই পেশেন্টের ক্ষেত্রে আমরা জানি যে রেনাল আর্টারি স্টেনোসিসে অনেকগুলো কজ আছে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আছে, অনেক ধরনের এরিয়া আছে। তো ইয়ং এর ক্ষেত্রে সবচেয়ে যেটা ধরা হয় ফাইব্রোমাস্কুলার ডিসপ্লাসিয়া। এই যে দেখেন বয়সটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই 30 বছর দিয়ে ইন্ডিকেট করছে সাধারণত এখানে ফাইব্রোমাস্কুলার ডিসপ্লাসিয়াটা বেশি হয়। তাহলে এই হচ্ছিল আমাদের দেখেন সিনারিওর কত গুরুত্বপূর্ণ, এজের একটা গুরুত্বপূর্ণ বললাম, তারপরে তাকে যে হাইপারটেনশন ক্লিনিকে যে ভিজিট করছিল সেটা একটা গুরুত্বপূর্ণ, সিরাম ক্রিয়েটিন বেড়ে গেছে, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন এর পরবর্তী গুলো তো খুব সহজ, 4 স্টেপ অফ ম্যানেজমেন্ট। যদি আমি 4টে স্টেপ বলি তাহলে ডায়াবেটিক্স দিতে হবে, এস ইনহিবিটর বন্ধ করতে হবে, এনজিওপ্লাস্টি করতে হবে, ঠিক আছে, এবং তাকে অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যাসপিরিন, স্টেটিন, এগুলো। তাহলে এখানে 3টার জন্য 3 নম্বর দেওয়া আছে স্পেসিফিক ভাবে। এখন এই নম্বরগুলো 4টে স্টেপের মধ্যে অনেক সময় গুরুত্বপূর্ণ এই যে কোশ্চেন গুলো, এটা এক্সামিনার বা মডারেটর যিনি আসছে উনি ঠিক করবেন যে কোনগুলো দিবেন। চেষ্টা করবেন সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো আছে সেগুলো রাখানোর জন্য। ডায়ুরেটিক, স্টপ এস ইনহিবিটর, এনজিওপ্লাস্টি, এই 3টা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট এই অ্যাকুয়েট পালমোনারি এডিমা ডিউ টু bilateral renal artery stenosis followed after giving এস ইনহিবিটর। তাহলে এস ইনহিবিটর আপনাকে স্টপ করতে হবে, পালমোনারি এডিমার জন্য আপনাকে ডায়াবেটিক্স অ্যাড করতে হবে। আর এনজিও যেটা থেকে বলা যায় ফাইব্রোমাসকুলার ডিসপ্লাসিয়া, এটার জন্য আপনাকে এনজিওপ্লাস্টি করে এটাকে আপনার রিমুভ করতে হবে। আর অনেক সময় অ্যান্টি হাইপারটেনশন কন্ট্রোল করতে হবে। আপনার একটু থাকেন, হ্যাঁ আমি সরি। তাহলে এখন আমরা যে লাস্ট কোশ্চেনটা, ওয়ান ক্লিনিক্যাল সাইন ইউ উইল লুক আন্ডারলাইং ডিজিজ। এখন কি ক্লিনিক্যাল সাইন দেখবেন এটা সবাই জানেন, বলতে পারবেন এটা হচ্ছে, তাহলে আমরা জানবো যে রেনাল ব্রুই।
তো মোটামুটি এটা হচ্ছে কঠিন একটা ওসপি, ঠিক আছে। এই ওসপিটা সাধারণত আপনাদের এফসিপিএস লেভেলের ওসপিটা এরকম হয়। আর আপনারা যখন এমডি পরীক্ষা দিবেন, এমডির ওসপি মোটামুটি হবে, হ্যাঁ খুব কঠিন হবে না, আবার একদম সহজ হবে না। তাহলে এটা ফার্স্ট একটা কঠিন ওসপি দিয়ে শুরু করলাম, হ্যাঁ এটা একটা ওসপি চলে গেল। এরপরে আসেন পরবর্তী যে ওসপিটা, এটা আপনারা একজন একটু যদি পারেন আনসার দেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে। এটা হলো প্রথমে আমরা একটা সিটি স্ক্যান দেখে নিতেছি। এটা একটা আমাদের সিটি স্ক্যান অফ ব্রেন, সিটি ব্রেন। হ্যাঁ, এর মধ্যে আপনাদের কেউ যদি চান আপনি এটা সিটি স্ক্যানটা একটু দেখেন, 1 সেকেন্ড বা সরি 30 সেকেন্ড দেখেন। সাবআরাকনয়েড হিমোরেজ। আচ্ছা ঠিক আছে, সাবআরাকনয়েড হিমোরেজ, গুড। এখন আমরা যাই নিচের কোশ্চেন গুলো যাই। 65 years old উপজেলা chairman but presented with sudden severe headache and vomiting followed by unconsciousness. Examination reveal patient having abdominal mass and serum creatinine 1.8, electrolyte normal. এটাতে আপনারা অনেকটা ক্লুই পাচ্ছেন। এখন আপনারা যে বললেন যে হোয়াট ইজ দ্য সিটি ডায়াগনোসিস, সিটি ফাইন্ডিং এন্ড সিটি ডায়াগনোসিস। সিটি ফাইন্ডিংটা আমি আর লিখি নাই। সিটি ফাইন্ডিং এর মধ্যে এখানে কি লিখতে, যে দেখেন এখানে আমাদের কি আছে, এখানে হাইপোডেন্স এরিয়া আছে। দেয়ার ইজ হাইপোডেন্স এরিয়া কোন কোন জায়গায় আছে এটাকে আপনার বলতে হবে। এটা হলো ল্যাটারাল সারফেস আছে, ইন্টার ফিশারে যেটা আছে, এটাতে আপনার যেটা ইন্টার সেরিব্রাল হেমিস্ফিয়ার যে ইয়েটা থাকে। তারপরে যে অ্যারাউন্ড যে সিস্টার্ন মিড ব্রেনের আশেপাশে আছে, ঠিক আছে। এই হচ্ছিল আমাদের এই ফাইন্ডিং গুলো লিখতে হবে। সাথে আমার ডায়াগনোসিস কি, এটা দুইটার জন্য দুইটা, এটা সাবআরাকনয়েড হেমোরেজ। এখন নেক্সট যে কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেনটা কি, হোয়াট ইজ দা সিটি কজ অফ সিটি অ্যাবনর্মালিটি। সিটি অ্যাবনর্মালিটির কজ কে কি বলতে পারবেন? কেন এরকম হচ্ছে, সাবআরাকনয়েড হেমোরেজের কজ কি হতে পারে? কজে তো রাপচার বেরিয়ানিজম। হ্যাঁ, তাহলে হচ্ছে রাপচার হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল অ্যানারিজম, রাপচার ইন্ট্রাক্রেনিয়াল অ্যানারিজম অথবা বেরি অ্যানারিজম, এটা আপনার কজ হইতে পারে। নেম দ্য আন্ডারলাইং ডিজিজ হি হ্যাজ বিন সাফারিং ফ্রম। কোন রোগে সে ভুগতেছে? পলিসিস্টিক কিডনি ডিজিজ। তাহলে যে পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা খুব সহজ, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। তাহলে এখানে শুধু পলিসিস্টিক কিডনি ডিজিজ, তাহলে আপনি 0.5 পাবেন। আর যদি অ্যাডাল্ট পড়েন তাহলে আপনি 0.5 পাবেন। তাহলে দেখেন আপনার যে আনসার গুলো কিন্তু স্পেসিফিক হতে হবে। শুধু পলিসিস্টিক কিডনিটা যদি অ্যাডাল্ট লেখা থাকে, তখন স্যাররা জানে যে আপনি পলিসিস্টিক কিডনি বলবেন, রাইট লেফট বলবেন না। এটা হচ্ছে ওসপিতে ভালো করার একটা নিয়ম। মেনশন টু ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন টু কনফার্ম দা ডায়াগনোসিস। ডায়াগনোসিস কনফার্মের জন্য আমাদের দুইটা কি গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন কি করব? ধরেন এখানে আমরা কি করব, আল্ট্রাসাউন্ড বা সিটি অ্যাবডোমেন বা সিটি এমআরআই করতে পারি। এমআরআই করব হচ্ছে যেটা আপনার অ্যানোরিজমটা দেখার জন্য, আর পলিসিস্টিক কিডনি ডিজিজ ডায়াগনোসিস করার জন্য আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি বা সিটি অ্যাবডোমেন করতে পারি। হ্যাঁ, আমাদের দুইটাই ডায়াগনোসিস কনফার্ম করার জন্য এই দুইটা আমরা টেস্ট করতে পারি। এখন আপনারা জানেন যে এটা তো আপনারা জানেনই, ডেভিসনের বক্সের যে কত গুরুত্বপূর্ণ, যে মেনশন ফর ক্লিনিক্যাল ফিচার অফ দ্যাট আন্ডারলাইং ডিজিজ। তাহলে আমরা জানি পলিসিস্টিক কিডনির জন্য দেখবেন যে ডেভিসনের একটা বক্স আছে। এই জন্য আপনাকে ওসপি যদি ভালো করতে হয়, ওসপি যখন সার্ভে করতে বসবে তখন ডেভিসনটা নিয়ে বসবে। ওখানে যে চিকিৎসা আছে, ওখানে যে সিমটম আছে, ওখানে যে সাইন আছে, ওখানে যে বক্স আছে, ওইটাই তুলে দিবে, ওইটা থেকেই নম্বর থাকবে। তাহলে আপনাকে যদি 4টা ক্লিনিক্যাল ফিচার আমি জানতে চাই, তাহলে আন্ডারলাইং ডিজিজ মানে বলা হচ্ছে যে এটা বুঝতে হবে। এখানে কিন্তু আমি সাবআরাকনয়েড হেমোরেজের আমি ক্লিনিক্যাল ফিচার জানতে চাই নাই, কারণ এই হসপিটাল কাদের দেওয়া হয়েছিল, এটা দেওয়া হয়েছিল যখন আপনার কি বলা হয়, এটা মনে হয় খুব সম্ভবত রেনাল ব্লক ছিল, রেনাল এবং এন্ডোক্রাইন ব্লক ছিল, তাদেরকে দেওয়া হয়েছিল। এখন রেনাল তাদের দেখছেন তো সিটি স্ক্যানটাও এসে পড়ছে। তাহলে আপনাদের যে হিমাটোলজি, আপনার যে ইনফেকশন, ওইটার সাথে আমি বলছি রিলেটেড, কারণ আপনাকে ইনফেকশন দিয়ে আমার দেওয়ার কিছু নাই। তাহলে আপনাকে দিতে হইলে ওইটার সাথে যদি কোনো এক্সরে পড়ে যায়, ওইটার সাথে কোনো যদি সিটি স্ক্যান পড়ে যায়, ওইটা আসার সম্ভাবনা থাকবে। তাহলে এটা তো আপনার জানেনই, ভেগ ডিসকমফোর্ট লয়েনে থাকে, অ্যাকুইট লয়েন পেন বা রেনাল কোলিক, হাইপারটেনশন, হেমাচুরিয়া, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, রেনাল ফেলোড, এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ পলিসিস্টিক কিডনি ডিজিজ।
তাহলে দেখেন এখানে ছিল রুগীটা ছিল হচ্ছিল ওদের পরীক্ষা ছিল রেনাল ব্লকের, কিন্তু ওখানে আপনার দেখছেন সিটি স্ক্যানে আসতে পারে যদি ওই ডিজিজের সাথে এটা সম্পর্কিত হয়। তাহলে এই হচ্ছিল আপনাদের ওসপি। এখন আসেন আমরা স্টেশন 3-তে যাই। আচ্ছা, এইটাতে একটা আপনাকে আমরা দিলাম, এটা আপনারা দেখেন, এটা দেখলে তো এখন এরকম যদি কোনো জিনিস থাকে যেটা খুব সহজে ডায়াগনোসিস করা যায়, কিন্তু এটার ভুলটা সহজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন এটা যে প্রথম যে এটা দিল, একটা পেশেন্ট আপনার কাছে আসছে পেন এবং বেডলেসনেস নিয়ে। এখন এখানে যদি আপনাকে 5টা ক্লিনিক্যাল রেডিওলজিক্যাল ফাইন্ডিং বলতে পারে, তা কেউ কি বলতে পারবেন এখানে 5টা কি রেডিওলজিক্যাল ফাইন্ডিং আছে? তারপরে আমি কোয়েশ্চেনে যাই, আনসারটা দেখাই। কেউ একজন বলেন দেখি, এটা তো আপনাদের জন্য খুব কঠিন কোনো হওয়ার কথা না। Air fluid level with hypodensia with devoid of vascular marking. আচ্ছা, এয়ার ফ্লুইড লেভেল আর হচ্ছিল হাইপারডেন্স। এটা হচ্ছে ইয়া স্যার, রেডিওলুসেন্ট। হ্যাঁ, রেডিওলুসেন্ট। আচ্ছা, দুইটা গেল। আর এখন এক্সরেটা খুবই সহজ, আমি যদি ডায়াগনোসিস দিই এটা সবাই বলতে পারবেন, কিন্তু যখন ফাইন্ডিং দিবে এই জন্য ক্যাভিটারি লেশন আছে, হ্যাঁ রাইট সাইডে ক্যাভিটারি লেশন। আচ্ছা, 3টা হইলো, আপনি কিন্তু 3টা বলছেন তাহলে সব মিলায়া। স্যার রাইট আপার জোনে স্যার ফাইব্রোটিক ব্যান্ড। ফাইব্রোটিক ব্যান্ড বলতে পারেন, এটা থাকে। হ্যাঁ, দেখেন অনেক সময় সহজ জিনিস, এটা যদি আমি সহজে বলি ডায়াগনোসিস কি, এটা আপনাদের জন্য খুব সহজ। যদি ডেসক্রাইব করতে বললে ওসপির মধ্যে, তাহলে সময় কিন্তু খুবই কম, মাত্র 5 সেকেন্ড। এর মধ্যে আপনাকে যখন বলবে 5টা ফাইন্ডিং, তখন এই 5টা ফাইন্ডিং বলে আপনার মধ্যে একটা সাইকোলজিক্যাল স্ট্রেস দিয়ে দিবে যে 5টা খুঁজি, তখন তো মাথা নষ্ট হয়ে যাবে। 2টা পায় 3টা পাবেন না, 4টা পাবেন না। যে নর্মালি বলতাম ফাইন্ডিং বলতে বলতে তাহলে সহজ হতো। তাহলে কখনো কখনো বলবে যে 5টা ফাইন্ডিং বলেন, 3টা ফাইন্ডিং বলে, এটা আপনাকে মানসিক একটা চাপে ফালানোর জন্য বলবে। তাহলে আমরা যাই পরের ইয়েতে। তাহলে দেখা যাচ্ছে 60 years old man presented with chest pain and breathlessness. Look at the chest X-ray and answer the following. তাহলে 4টা যদি আমরা মেনশন 4 ইম্পর্টেন্ট রেডিওলজিক্যাল ফাইন্ডিং, ধরেন 4টা বললাম বা 5টা বললাম, 4 নম্বর দেওয়া আছে। তাহলে দেখেন আমি এখানে বললাম টাকিয়া শিফটেড টু দ্য লেফট বলতে হবে, হার্ট শিফটেড টু দ্য লেফট বলতে হবে, এটার জন্য 0.5 দেওয়া আছে, অথবা মিডিয়াস্টেনাম ইজ শিফটেড টু দ্য লেফট, যে কোনো এই 2টা শব্দ বলতে হবে। অথবা কেউ যদি সরাসরি মিডিয়াস্টেনাম বলেন তাতেও কোনো সমস্যা নাই, এটা এই 2টা বললে আলাদা আলাদা বলতে পারলে ভালো, 2টা মিলে হয়তো 1.5 আছে। দেয়ার ইজ এ হাইপার ট্রান্সলুসেন্ট, দেখেন হাইপার ট্রান্সলুসেন্ট এই শব্দটা উল্লেখ করতে হবে, এটার জন্য 0.5 এরিয়া, ডেভয়েড অফ ব্রঙ্কোভাস্কুলার মার্কার, হ্যাঁ হ্যাঁ, আপার এন্ড মিডিল জোন, এরকম জোন হিসেবে উল্লেখ থাকতে পারে। হোমোজেনাস অপাসিটি, অবলিকাইটিক কোস্টোফেনিক এন্ড কার্ডিওফেনিক অ্যাঙ্গেল, তাহলে দেখেন হোমোজেনাস অপাসিটির জন্য 0.5, অবলিটারেশনের জন্য কোস্টোফেনিক এবং কার্ডিওফেনিক অ্যাঙ্গেলের জন্য আছে 0.5, আর এয়ার ফ্লুইড লেভেল প্রেজেন্ট এটার জন্য আছে 0.5। কোলাপস লাংস মার্জিন এট দ্য রাইট হাইলাইট রিজন, তাহলে এই যে দেখেন কতগুলো, এই যে 4 নম্বরটা কিভাবে ডিস্ট্রিবিউশন করা আছে। তাহলে আপনার দেখেন অনেক সময় দেখা যাবে যে পারা জিনিসও আপনি কিন্তু নম্বর বেশি তুলতে পারবেন না। তাহলে আপনাকে ওসপির জন্য অবশ্যই আপনাকে কি হতে হবে, এটাকে আপনাকে একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করতে হবে। যেন ওসপি হচ্ছে আপনার যে আপনার দক্ষতা সবচাইতে মানে ভালো জায়গা হচ্ছে ওসপি। ওসপি যদি আপনি ভালোভাবে আনসার করতে পারেন, তাহলে মনে করবেন যে আপনি ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড ফর এনি এক্সামিনেশন পাস করার জন্য। তাহলে আমরা আবার ছবিটা দেখি, যে দেখেন একই কথা, যে যে আপনার যেটা হইতেছে এখানে হইতেছে টাকিয়া শিফট হয়ে গেছে, হার্ট শিফট হয়ে গেছে, এক কথায় মিডিস্টানাম শিফট হয়ে গেছে। এখানে হচ্ছে হোমোজেনাস অপাসিটি, যেটা প্লুরাল ফিশনের ফাইন্ডিংটা এখানে নিচে আছে। এখানে নিউমোথোরাক্সের ফাইন্ডিং আছে, হ্যাঁ, যে হাইপারট্রান্সলুসেন্ট উইথ ডেভয়েড অফ ব্রঙ্কোভাস্কুলার। নিউমোথোরাক্স যখন বলবেন, যদি এই ডেভয়েড অফ ব্রঙ্কোভাস্কুলার মার্কার কথা না বলেন, তাহলে এটা অপূর্ণ থেকে যাবে, আপনি নম্বর পাবেন না। এয়ার ফ্লুইড লেভেল আছে, আর এই যে দিস ইজ দা কোলাপস মার্জিন আছে, আর এখানে যেগুলো আছে একটু ফাইব্রোটিক ব্যান্ড আছে। এই ফাইব্রোটিক ব্যান্ডের কারণে উপরের দিকে নিউমোথোরাক্সটা যাইতে পারে না, এখানে এসে আটকাই গেছে।
এটাকে আমি আর রাখি নাই, ঠিক আছে, কিন্তু এখানে আছে। তো সুতরাং আপনি একটা এক্সট্রা বেশি রাখলে এটা কোনো সমস্যা নাই। তাহলে আমরা আমাদের পরবর্তী রেডিওলজিক্যাল ডায়াগনোসিসটা কি হবে এখন বলেন, এটা খুব কমন জিনিস হয়ে গেল। হাইড্রোনিউমোথোরাক্স। হাইড্রোনিউমোথোরাক্স, দেখেন আপনি হাইড্রোনিউমোথোরাক্স হয়ে পাইছেন 1 নম্বর, রাইট সাইডের না বলার কারণে পাইলেন পয়েন্ট। তাহলে দেখছেন কত সিলি সিলি মিস্টেকের জন্য ওসপিতে কমে যাবে। ওসমির জন্য পারলে যে আপনার নম্বর হবে না, আপনাকে স্পেসিফিক এবং টু দ্য পয়েন্ট যদি আনসার না করতে পারেন, আপনি হাইড্রোনিউমোথোরাক্স বলে লিখে ফেলবেন, কিন্তু যে রাইট সাইডে যে হাইড্রোনিউমোথোরাক্স এই শব্দটা না লেখার কারণে কি হয়ে গেল, আপনার 0.5 নম্বর ছুটে গেল। তো এইভাবে যদি কিছু কিছু ছুটে যায় তাহলে কিন্তু হবে। এখন হোয়াট আর দ্য কজ, মানে 4টা কজ উল্লেখ করতে পারেন, এগুলো আমি বললাম না, এগুলো আপনারা পারবেন। আইট্রোজেনিক, টিবি, ট্রমা, লাং অ্যাবসেস ব্রাস্ট হয়, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা যদি ইরোশন হয়, ব্রঙ্কোপুলার ফিস্চুলা হলে এগুলো হইতে পারে। এখন হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অপশন, এটা আপনারা জানেন, এটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে ওয়াটার সিল ড্রেনেজ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য প্রাইমারি কজ। ঠিক আছে, এখানে আমরা 0.5 রাখা হয়েছে প্রাইমারি কজের জন্য, আর ওয়াটার সিল ড্রেনেজ যেটা আমাদের দিতে হয় এটার জন্য আমাদেরকে রাখা হয়েছে 1 নম্বর। তাহলে এই হচ্ছিল আপনাদের যে ওসপির যে আমাদের যে যে জিনিসগুলো আছে, যে এক একটা ওসপির প্রেজেন্টেশন কিরকম হয়। সুতরাং তাহলে ওসপি শেখার জন্য আপনাকে কি করতে হবে, যখন আপনি পড়বেন তখন আপনাকে খুব স্পেসিফিক ভাবে ভালো ভালো করে মানে পড়তে হবে, এবং এটা প্র্যাকটিস না করলে কখনো ওসপি আপনাদেরকে আপনারা ভালো করতে পারবেন না। এখন আমার যেটা পরামর্শ হচ্ছে, দেখেন আপনি যখন আপনার প্রধান উদ্দেশ্য হচ্ছে ফেজে পাস করা। এখন ফেজে পাস করতে হইলে আপনার কি মনে হয় যে আপনি 1 মাসে ওসপি পড়ে আপনি পাস করে যাবেন? এত সহজ সহজ না। সুতরাং আপনার যখন যে ব্লকে আসে সেই ব্লকের ওসপি গুলো পড়ে ফেলেন। হ্যাঁ, আপনাদের সময় থাকে 2 মাস 3 মাস, প্রতিদিন যদি আপনি 1টা বা 2টা করে ওসপি পড়েন জলিল স্যারের বই থেকে, তাহলে তো মোটামুটি আপনার ওই ব্লকের ওসপি শেষ হবে। হ্যাঁ, কয়টা থাকে, 30টাও ওসপি হবে না সব মিলায়, যদি আপনাদের 2টা করে ব্লক থাকে বা 1টা করে ব্লক থাকে। আচ্ছা, তাহলে নেক্সট ডে চলে যাই। হোয়াট ইজ দ্য বেড সাইজ, এখন আপনার একটা এই কথাটা কেউ বলতে পারবেন কিনা, বেড সাইজ টেস্ট টু কনফার্ম দ্য ডায়াগনোসিস? অ্যাসপিরেশন স্যার, হ্যাঁ, প্লুরাল ফ্লুইড অ্যাসপিরেশন। এটা তো পুরো ফিট অ্যাসপিরেশন তো করা যাবে না, এটা তো হাইড্রোনিউমোথোরাক্স। ওয়াটার সিল ড্রেনেজ আমরা বেড সাইজে দিতে পারি, এটা হচ্ছে সাকশন প্লাস। আচ্ছা, আমরা 5 নম্বর স্টেশনে চলে যাই। এই স্টেশনটা আপনারা একটু জাস্ট দেখেন, বলেন না, আপনি একটু এটা দেখেন, তারপর আমি যখন কোশ্চেন করব তখন আপনারা দেখেন। আমি এখানে একটু আপনাদেরকে 30 সেকেন্ডের জন্য পজ দিচ্ছি। দেখেন, 70 years old female patient presented with high grade fever, cough, chest pain for 2 days with multiple painful nodular swelling over the leg. Investigation revealed total count 15,000, neutrophil 86, hemoglobin 9.5, ESR 89, RBS হচ্ছে 20, com test positive, creatine 1.5, HbA 120। এরকম এত ক্লু দেওয়ার পরে আসলে এটা আপনাদের জন্য কঠিন হওয়ার কারণ না। এটা তাহলে আপনারা দেখতেছেন যে জ্বর আছে আর তার কাছে কিছু বায়োকেমিক্যাল মার্কার দেওয়া আছে, এবং বড় আছে তার পেইনফুল নোডিউলার। হ্যাঁ, আপনাকে এত কিছু দিবে না, আমি এই কোশ্চেনটা সহজ করার জন্য সব ইনফরমেশন দিয়ে দিছি, কারো যদি জানা থাকে তার জন্য আনসার করাটা অনেক সহজ হবে। এখন তাহলে আপনাকে যদি আমরা চলে যাই, যখন কোশ্চেন গুলোতে আবার দেখলে আমরা দেখবো যে এটা এক্সে ফাইন্ডিং কি একটা কোশ্চেন ছিল, তাহলে কোশ্চেন গুলো সবসময় পড়ে রাখতে হয়। হোয়াট ইজ দ্য রেডিওলজিক্যাল ডায়াগনোসিস কি, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং এটিওলজি কি, তারপরে কোশ্চেন ছিল টু ইনভেস্টিগেশন টু ডিটেক্ট এটিওলজি, তাহলে এটিওলজির জন্য 2টা ইনভেস্টিগেশন চাওয়া হয়েছে। তারপর মেনশন টু ড্রাগ টু ইউজার, এখানে কি আমরা কি 2টা ড্রাগ ইউজ করব। তাহলে এখন আপনারা প্রথম একজন উত্তর দিতে পারবেন কিনা, হোয়াট ইজ দ্য এক্সে ফাইন্ডিং কি আছে? Homogeneous opacity in the lower zone of the left lung. ঠিক আছে, গুড।
হোমোজেনাস অপাসিটি, ওই যে লেফট লোয়ার জোন, হ্যাঁ লেফট লাং এর লোয়ার জোনে আছে। হ্যাঁ, তাই দেখেন আপনার এখানে 2 নম্বর আছে, যিনি এই শব্দগুলো সবগুলো বলতে পারবেন। হোমোজেনাস অপাসিটি, লেফট লোয়ার জোন অফ দ্য লেফট লাং বা লেফট লোয়ার জোন, বা এখানে তাহলে আমরা কি পাবো, সে 2 নম্বর পাবে। তাহলে দেখেন এটা হোয়াট ইজ দ্য রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, এটা তো খুব সহজ জিনিস, এটা যে পারবে। হ্যাঁ, লেফট সাইডেড নিউমোনিক কনসলিডেশন, তাহলে কনসলিডেশন বললে হবে না, লেফট সাইডেড বলতে হবে। তাহলে 2 নম্বরের মধ্যে 1 নম্বর চলে গেল শুধুমাত্র কিসের জন্য, রাইট লেফটের জন্য। তাহলে আমি সবসময় বলতেছি যে এগুলো কিন্তু অস্পির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ, ডানে বামে। হ্যাঁ, ডানে বামে এটা হচ্ছে পাসওয়ার্ডের মতো, এই একটা শব্দে দিকে দিলে আপনার যেরকম পাসওয়ার্ডে ঝামেলা হবে, এতে অস্পিতে আপনাকে বলতে হবে। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং এটিওলজি, কি হতে পারে? হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা। আর কেউ কিছু বলবেন? কি হতে পারে আন্ডারলাইং এটিওলজি? দেখেন ক্লু দেওয়া আছে, মাল্টিপল পেইনফুল নডুলার সোয়েলিং ওভার এবং তার কোমটেস পজিটিভ। এই যে মাল্টিপল নডুলার সোয়েলিং দ্বারা বোঝানো হয়েছে মাইকোপ্লাজমা নিউমোনি। মাইক্রোপ্লাজমা নিউমোনি। তাহলে দেখেন, তাহলে মাইক্রোপ্লাজমা নিউমোনি টু ইনভেস্টিগেশন টু ডিটেক্ট এটিওলজি। তাহলে যে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া পড়বে তার জন্য এটিওলজি ইনভেস্টিগেশন দেওয়া সহজ হয়ে যাবে। কোল্ড এগ্লিনেশন টেস্ট থাকে, আমরা সোয়াব পিসিআর করি। হ্যাঁ, এগুলো আপনারা এখন পড়ে না, আপনাদের জন্য এটা কঠিন হবে, এখন যখন পড়বেন তখন। তাহলে আপনাকে এগুলো একটু জানতে হবে যে কি মেনশন টু ড্রাগ, এখানে যেটা ড্রাগ আমরা ইউজ করি এটা ডেভিডসনের অনুসারে আছে ক্লেরিথ্রোমাইসিন অথবা ইরিথ্রোমাইসিন সাথে রিফাম্পিসিন, যে ডেভিডসনের কথা। যাই হোক, এগুলো আপনারা না পড়লে পারবেন না, এই জন্য আমি এগুলো আপনাদেরকে ধরতেছি না। তাহলে এখন দেখেন কিভাবে কি, এগুলো হচ্ছে কঠিন কঠিন ওসপি গুলো, যে আপনার দেখেন এখানে ছিল নিউমোনিয়া, কিন্তু এখানে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়াকে গাইড করছে। স্যার একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। আমাদের তো স্যার ইনফেকশন স্যার হেমাটো স্যার, এটার স্যাম্পল একটু দেখালে স্যার মনে হয় ভালো হয়। এটার মধ্যে তো স্যাম্পল দেখালে আপনার পরীক্ষার জন্য জটিল হয়ে যাবে। এটা স্যাম্পল এরকম আসতে পারে, কথা যে কোনো একটা আসতে পারে। হ্যাঁ, ধরেন আপনাকে আমি যে স্যাম্পল কিভাবে দেখাবো, এখন যে কোনো একটা আপনাকে যদি আমরা দেই, হ্যাঁ যে কোনো এখান থেকে হয়তো দেখা গেল যে যে কোনো একটা পেশেন্টের আপনাকে একটা দেওয়া হলো। হ্যাঁ, ধরেন আপনাকে আমরা দিতে পারি যে কোনো একটা, ধরেন ইনফেকশন ডিজিজ। হ্যাঁ, এটা যদি আপনার ধরেন আসলো, হ্যাঁ কি উদাহরণ দিব এখন? কারণ কোশ্চেন তো উদাহরণ দিলে তো কোশ্চেন আউট হয়ে যাবে, আর তাহলে আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। এরকমই ধরেন আসতে পারে একটা হেমাটোর থেকে বা আপনার থেকে। হ্যাঁ, ধরেন একটা পেশেন্ট লিম্ফোমা, হ্যাঁ আপনাকে বলেই দিলাম। তাহলে একটা পেশেন্টের বাইল্যাটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি আছে, তখন আপনার তার একটা সিনারিও দেওয়া থাকলো যে বাইল্যাটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি আছে, তার ফিভার আছে, হাই গ্রেড টেম্পারেচার আছে। হ্যাঁ, তার দেখলেন আপনি কি, তার তো প্যানসাইটোপেনিয়া আছে, তাহলে কি হইতে পারে এই ক্ষেত্রে? লিম্ফোমা হইতে পারে। এরকম একটা কোশ্চেন আসবে, হয়তো এক্সরে এসে পড়লো সাথে লিম্ফোমা। এই জন্য এইভাবে আপনাকে আমরা দিতে পারি, এরকম ভাবে দেওয়া যেতে পারে। একটা পেশেন্টের হয়তো দেখা যায় ছবি দিয়ে দেওয়া হলো গাম ব্লিডিং হচ্ছে, আপনার সাবকনজাংটিভাল হেমোরেজ হচ্ছে, তার তার সাথে দিয়ে দেওয়া হলো যে প্যানসাইটোপেনিয়ার ফিচার। হোয়াট আর দ্য পসিবিলিটিস? কি ইনভেস্টিগেশন করবেন? 6টা ইনভেস্টিগেশন করবেন, 6টা কি সাইন দেখবেন এই পেশেন্টের, এরকম একটা আপনাদের আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এরকম যে দেখেন আপনি হয়তো ভাবতেছেন যে আমি হিমাটোলজিতে কি পড়বো, তো হিমাটোলজিতে পিক্টোরিয়াল আসতে পারে, হিমাটোলজি থেকে এক্সরে আসতে পারে, এরকম আপনার আসার যদি তার যদি আপনার থাকে তাহলে এরকম আসতে পারে। এটাই হচ্ছিল আপনার মেইন জিনিস। যেরকম আমাদের একটা সাধারণত আমরা যখন করি, যখন ওসপি করা হয়, একটা এক্সরে থাকে, ইসিজি তো এখানে আপনার আসার কঠিন, ইসিজি থাকে, কখনো কখনো পিক্টোরিয়াল থাকে, সিটি যদি আসে অ্যাপ্রোপ্রিয়েট সিটি এসে পড়বে। এগুলো যদি এমআরআই থাকে, এমআরআই যদি আপনার হিমাটোর সাথে যদি সম্পর্ক যুক্ত হয়, হ্যাঁ এগুলো আপনার আসার সম্ভাবনা থাকে। তাহলে হিমাটোলজিতে আপনি যা যা ডেভিডসনের ছবি দেখবেন, সে কোনো ছবিকে কেন্দ্র করে এই জাতীয় কোনো কিছু সিটি স্ক্যান বা এমআরআই আপনার এরকম আসতে পারে। এটা এখন এটা এই হচ্ছিল কথা। এখানে এটা হলো আপনি আগে দেখছেন তো, এই যে পেশেন্টটা যেটা, হ্যাঁ এটা তো হচ্ছিল একটা, দেখা যাচ্ছে কি রোগীর কি এরকম, যদি আপনি অনেক সময় ফাইন্ডিং দিয়ে দিতে পারে, ডায়াগনোসিস চাইতে পারে অথবা ফাইন্ডিং চাইতে পারে। ফাইন্ডিং চাইলে ফাইন্ডিং বর্ণনা করতে হবে, ডায়াগনোসিস চাইলে ডায়াগনোসিস বর্ণনা করতে হবে। এখানে যেরকম বলা হইতেছে 50 years old woman presented with
emergency department with the skin lesion after starting chemotherapy for lymphoma. Look at the picture and answer the following. তাহলে দেখেন এটা আপনাকে কিন্তু এখান থেকে যদিও দিব না, তাহলে এটা আসলে দেওয়া যাইতে পারে যে অনেক সময় যে এটা এরকম ভাবে আসতে পারে। তাহলে এটা তো আপনারা জানেনই, টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, স্টিভেন জনসন সিনড্রোম বা ওভারল্যাপ, যেটা আপনারা দিতে পারেন। এখন এই সমস্ত ক্ষেত্রে যেরকম এরকম থাকলে অনেক সময় থাকে কি, আপনারা যখন স্টিভেন জনসন সিনড্রোম, যেহেতু আপনাদের এগুলো পড়া হয় না এই জন্য আমি আপনাদেরকে ধরতেছি না, যে এই সমস্ত ক্ষেত্রে কতগুলো সিভিয়ারিটি অ্যাসেসমেন্টের ক্রাইটেরিয়া থাকে। যেমন স্টিভেন জনসন যখন পড়বেন তখন আপনারা দেখবেন যে ওইখানে লেখা আছে যে প্যারামিটার ফর অ্যাসেস দ্য সিভিয়ারিটি। তো তখন ওরকম যখন কোনো যেমন নিউমোনিয়া যদি থাকে, নিউমোনিয়া সিভিয়ারিটি আমরা কিভাবে অ্যাসেস করি, কার্ভ 65। তাহলে এরকম যদি কোনো রোগী থাকে আপনার কোনো হেমাটোলজিতে যে সিভিয়ারিটি বা এগুলো ডেঞ্জার সাইন, এগুলো আপনাকে পড়তে হবে। এখান থেকে অনেক সময় আমরা দিয়ে দেই। যেমন এই রোগীর ক্ষেত্রে যেখানে যেটা আছে, এখানে সাধারণত আমাদের যে প্যারামিটার থাকে এইজ, হার্ট রেট, ব্লাড ইউরিয়া, কার্বনেট, কেসরিয়া, বাইকার্বনেট, গ্লুকোজ, এগুলো থাকে, কিন্তু এগুলো আমরা এখানে বলবো না। এই জন্য ধরেন এজটা তো আমি দিয়ে দিচ্ছি, তাহলে আদার যদি প্যারামিটার টু অ্যাসেস দ্য সিভিয়ারিটি, ক্যান্সার বা হিমাটোলজিক্যাল ম্যালিগনেন্স এখানে বলাই আছে, তাহলে বাকি 5টা যদি বলতে হয় তাহলে এই বাকি 5টা বলতে হবে, যে হার্ট রেট, সুগার, বাইকার্বনেট, ইউরিয়া এবং বডি সারফেস, দিস আর দ্য অ্যাসেসমেন্ট অফ সিভিয়ারিটি। তাহলে এটা হচ্ছে স্টিভেন জনসন। এগুলো যখন আপনারা স্টিভেন জনসন সিনড্রোম পড়বেন বা স্কিন যখন আপনাদের হবে তখন এরকম হবে। এটা আমি ওসপিটা দেখাচ্ছি। তাহলে এরকম একটা কোনো কোশ্চেন থাকতে পারে যে শুধুমাত্র সিভিয়ারিটি যদি মার্কার থাকে, যে অ্যাসেস, ওইটাও একটা কোশ্চেনের মধ্যে আপনাকে ঢুকাই দিতে পারে। মেনশন দ্য ট্রিটমেন্ট অপশন, তাহলে কোনো ওসপি থাকবে সেখানে আপনাকে ট্রিটমেন্ট অপশন থাকবে। তাহলে স্টিভেন জনসন সিম্পটমের ট্রিটমেন্ট অনেকগুলো ট্রিটমেন্ট আছে, এরকম নন স্পেসিফিক কোশ্চেন থাকতে পারে। এটা আপনি ডার্মাটোলজিক্যাল ইউনিটে দিতে পারেন, কারণ ডেভিডসনে লেখা আছে ডার্মাটোলজিক্যাল ওয়ার্ড অথবা ইন্টেনসিভ কেয়ার ইউনিট। তাহলে এটা আমার একটা পয়েন্ট থাকবে। আইডেন্টিফিকেশন এন্ড ডিসকন্টিনিউশন অফ দ্য পজিটিভ ড্রাগ, এটা একটা পয়েন্ট থাকবে। হাইড্রেশন, নিউট্রিশন, প্রিভেন্ট ইনফেকশন, ইমুলেন্ট এন্ড স্টেরাইল ড্রেসিং, ওকুলার এবং ইউরেথার গ্ল্যান্ড। তাহলে দেখেন আপনি যখন ডেভিশন স্টিভেন জনসন সিনড্রোম বা 10 পড়বেন তখন দেখবেন যে এখানে লেখা আছে যে অ্যাসেসমেন্ট অফ দ্য মার্কার অফ দ্য সিভিয়ারিটি, কিছু ক্লিনিক্যাল মার্কার আছে, কিছু বায়োকেমিক্যাল মার্কার আছে। এখানে স্যার বলতে পারে যে 3টা বায়োকেমিক্যাল মার্কার বলে দাও, যখন কোশ্চেনটা আরো কঠিন করার চিন্তা ভাবনা করবে তখন এইভাবে দিতে পারে। তাহলে এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে। এই জন্য আমরা বিভিন্ন ধরনের, আমি ওসপি নিয়ে আসছি আগে থেকে যে কি ধরনের ওসপি গুলো হয়। আর এই কোশ্চেনটা তো আপনার এসসিপিএস এ আসছে যে অ্যাসেসমেন্ট অফ দ্য সিভিয়ারিটি। তাহলে দেখেন ঘুরায় পেঁচায় আপনারা অনেক বই পড়েন, আপনি যদি পরীক্ষায় পাশ করতে হয় তাহলে ডেভিশন সম্বন্ধে একটা ধারণা থাকতে হবে। মনে রাখবেন আপনার উদ্দেশ্য কি, এই পরীক্ষা কিছু না, এগুলো আপনি পাশ করলেও আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দিবে, না করলেও দিয়ে দিবে। মেন উদ্দেশ্য হচ্ছে আপনার মেন যে এক্সামটাকে আপনি যাতে হন, কারণ যেহেতু আপনি বঙ্গবন্ধু থেকে দূরে আছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ আছেন, মনে করেন যে আপনি একটা ডুবন্ত নৌকার মধ্যে আছেন, এই নৌকাতে আপনি ডুবতে থাকবেন। যদি আপনি সাঁতার কাটতে পারেন তাহলে বাঁচবেন, নাহলে এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ, এখানে আপনি পোস্ট গ্রাজুয়েশন কোর্স থেকে বের হওয়া আর পিজির একটা সেলের পোস্ট গ্রাজুয়েশন থেকে বের হওয়া, দুইটা হচ্ছে একজন লাইফ জ্যাকেট নিয়ে আসে আর আপনি লাইফ জ্যাকেট ছাড়া আসছেন। এটা হচ্ছে আমার কথা, কথাগুলো শুনতে খুব খারাপ লাগবে বাট এটা হচ্ছে বাস্তব কথা। হ্যাঁ, যে পিজির যে ছেলেটা আছে আপনার সাথে একই কোর্স আছে, সে লাইফ জ্যাকেট পরে আছে, সে একটা মানে সুন্দর একাডেমিক পরিবেশে আছে, ওখান থেকে স্যার আছে, তারাই কোশ্চেন করে, তারাই ইয়ে করে, তারা যেগুলো আলোচনা করে ওখান থেকে কোশ্চেন আছে। সুতরাং আপনারা পাশ করতে হলে অনেক কিছু থাকে, ওই স্যাররা কি পড়াচ্ছে, আপনাদের কোনো বন্ধু বান্ধব থাকে, না থাকলে বানাইতে হবে। বানায় আচ্ছা তোমাদের এখানে কোন সেমিনার হইলো, তোমাদের এখানে কি টপিকস, এটিপিক্যাল কোনো কেস ছিল কিনা, কোনটা নিয়ে স্যার আলাপ করছে, দেখবেন যে এগুলো থেকে কোশ্চেন আসবে, এগুলো থেকে অসুবিধা আসবে। ঠিক আছে, এই জন্য এগুলো একটু চোখ কান খোলা না রাখলে আপনারা পাশ করা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। যাক, আমার দেখার উদ্দেশ্য হচ্ছে যে ডায়াগনোসিস কি, এরকম অ্যাসেসমেন্ট অফ সিভিয়ারিটির জন্য কি কি প্যারামিটার হয়, যেহেতু এটা আপনাদের পড়া নাই জন্য আমি আপনাদেরকে ধরি নাই। মেনশন দ্য ট্রিটমেন্ট অপশন, এটা নন স্পেসিফিক, কিন্তু হয়তোবা বলতে পেরে তো 6টা ট্রিটমেন্ট বা সাপোর্টিভ ট্রিটমেন্ট, স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, তাহলে এটা 9টা আপনার 6টা সাপোর্টিভ ট্রিটমেন্ট বলে। তো এই দেখেন ডেভিডসন থেকে আমি এগুলো বের করছি যে ডার্মাটোলজিতে আমাদের বা বার্ন ইউনিটে বলার কথা আছে আইডেন্টিফিকেশন এন্ড ডিসকন্টিনিউশন অফ দ্য কার্ড ড্রাগ। এটা বুঝতেই পারলে আমরা ড্রাগকে আমরা যদি কিছুই না বুঝি যে ওষুধটা আছে ওষুধটা বন্ধ করব, হাইড্রেশন মেনটেন করতে হবে, নিউট্রিশন মেনটেন করতে হবে, ইউরিন ইনফেকশন যাতে না হয় এটা প্রিভেন্ট করতে হবে, বাউল ব্লাডার আই কেয়ার নিতে হয়, এটা তো আপনারা জানেন। তাহলে দেখেন এগুলো আমাদের জানতে হবে। এখন স্টেশন 7 আমাদের তো 10টা স্টেশন রাখছি আমি।
এখন দেখেন এটা তো সবাই পারবেন, এই একটা এক্সেটা দেখেন। হ্যাঁ, এটা তো আপনাদের জন্য কঠিন কোনো কিছু মনে হচ্ছে না। এই এক্সেটার জন্য আপনি এক্স এর মধ্যে আপনার এক্স এর ফাইন্ডিংটা কেউ বলেন তাইলে। বেলস পালসি, কেন বেলস পালসি মনে হইলো? Partial ptosis. হ্যাঁ, এটা হচ্ছে পার্সিয়াল টোসিস, বেলস Right পালসি। sided partial ptosis. হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন দেখেন, তাহলে দেখেন আপনাকে কিছু ক্লুই দিয়ে দিছে। 60 years old smoker presented with cough and hemoptysis. দেখেন cough, hemoptysis and right sided chest and shoulder pain for 1 month. Look at the photograph and answer the following. What is the picture they are fighting? এখানে 2 নম্বর দেওয়া আছে। হ্যাঁ, এটা সরি রাইট হবে। হ্যাঁ, লেফট আমি তো আমার ছবি নিচে একটা লেখা আগেরটা ছিল যে কোশ্চেনের জন্য। রাইট সাইডের দেখেন পার্শিয়াল টোসিস উইথ অ্যানপথ্যালমাস, এক্সোপথ্যালমাস না, সরি অ্যানপথ্যালমাস হবে, এখানে ভুল আছে, এটা অ্যানপথ্যালমাস আছে। ঠিক আছে, যাই হোক, আপনার রাইট সাইডে যদি লেফট সাইডে যদি রাইট সাইডে যদি পার্শিয়াল টোসিস বলেন তাইলে হবে। এখানে লেখাটা ভুল আছে, এখানে লেফট আসছে কারণ যে ছবির সাথে এটা মিলে নাই। আমি যে ছবিটা নিছিলাম আর এটার সাথে এটা মিলতেছিল না। যে লেফট সাইডের পার্শিয়াল টোসিস আছে, যে রাইট সাইডের পার্শিয়াল টোসিস। হ্যাঁ, অ্যানপথ্যালমাস থাকলে বলবেন, না থাকলে বলবেন না। ওইটা ওই রুগীর, এটা যেতে প্রিডোমিনেন্ট অ্যানপথ্যালমাস ছিল, এক্সোপথ্যালমাস লেখা আছে, এটা ভুল ছিল। আমার এখানে একটু ভুল আছে। তাহলে এইটা ধরেন আমি এই রুগীটা যদি বলি তাহলে এখানে কি আছে, লেফট সাইডে পার্শিয়াল টোসিস বললে সবচেয়ে ভালো হবে, যে পার্শিয়াল টোসিস আছে। হ্যাঁ, এখন অ্যানপথ্যালমাস এটা আপনি বলতেও পারেন, নাও বলতে পারেন, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। ধরেন আমি লেফট সাইডের জন্য দেবো 1। আমি এখানে 2 নম্বর দিলে, হ্যাঁ, আমি টোসিস যে লাগবে সে পাবে 1 নম্বর, পার্শিয়াল লাগবে সে পাবে 0.5, আর রাইট সাইডের যে লাগবে সে পাবে 0.5। তাহলে রাইট সাইডের পার্শিয়াল টোসিস তাহলে হইলে 2 নম্বর দেওয়া আছে। এখন আপনাকে যদি 6টা সাইন লিখতে বলি তাহলে কি কি দেখবেন, দিয়ে দিলাম 6টা সাইন কি কি দেখবেন, কে বলতে পারবেন? দেখাই দিলাম তো, তারপরে বলেন দেখি। 6 sign you will look for this patient. কে যেন ঘুমাই গেছে মনে হয়, একজন ঘুমাই গেছে, নাক ডাকতেছে। আচ্ছা, হ্যাঁ বলেন। ক্লাবিং দেখবেন একটা, হ্যাঁ 2। তারপরে হচ্ছে ওই যে অস্টিওআর্থ্রাইটিস, যেটা পেরিআর্টিকুলার অস্টিওআর্থ্রাইটিস। এটা একই সাথে একটার সাথে এসে পড়লো না। ব্রঙ্কোজেনিক কার্সিনোমার যে সাইনগুলো আছে। হ্যাঁ, এই সাইনগুলোই বলেন। এটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা তো আপনার পড়তে হবে, এটা তো না পড়লেও চলবে, এটা তো আপনার অরহ পাচ্ছেন ওয়ার্ডে। ক্লাবিং পাইলেন, এটা কি, এটা কি সিমটম মনে হচ্ছে রোগীর? এটা অ্যানহাইড্রোসিস একটা দেখবো। গুড স্যার, হর্নার সিনড্রোম এটা। হর্নার সিনড্রোম। তাহলে আর কি কি থাকতে গেলে আমার একটু ব্রঙ্কোজেনিক, তাহলে আপনার দেখেন ব্রঙ্কোজেনিক কার্সিনোমার যে 6টা সাইন, 6টা সিমটম, এগুলো সবসময় পড়তে হবে। যখন পড়বেন এভাবে পড়বেন, কারণ আপনাকে হঠাৎ করে দিতে বলবে যে 6টা সাইন দেখতে হবে। তাহলে এনিমিয়া দেখবো, ক্লাবিং দেখবো, লিম্ফেডেনোপ্যাথি দেখবো। তাহলে এই পেশেন্টের কি আছে, ওয়াস্টিং অফ দা মাসেল অফ দা হ্যান্ড দেখবো, মিওসিস থাকতে পারে, অ্যানহাইড্রোসিস থাকতে পারে। লেফট লেখা আছে কারণ আমার ছবিটার সাথে, আমি যে ছবিটা এই কোশ্চেনটা করছিলাম তখন দিছিলাম লেফট সাইডের। তাহলে এই 6টা আমাকে ক্লিনিক্যাল সাইন দেখতে হবে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এইভাবে আপনাকে পড়তে হবে। দেখেন আপনি এটা ডায়াগনোসিস করতে পারলেন, কিন্তু এখানে 3 নম্বরের মধ্যে আপনি 2 নম্বর পেলেন বা 1 নম্বর পেলেন, তাহলে আপনি তো সময় কম, আপনি দেখবেন যে এটা লিখতে গিয়ে তখন মাথা নষ্ট হয়ে যাবে। পরে বাকি কোয়েশ্চেন দেখবেন যে 1 মিনিটে বাকি 3টা কোয়েশ্চেন আনসার দিতে পারবেন না। এর জন্য প্রথম হচ্ছে যে নিয়ম হচ্ছে যে 1 নাগারে অনেক সময় দেখা যায় যে কোয়েশ্চেন গুলো পড়ে নিতে হয়। যেটা আপনি পাচ্ছেন না এটা আপনি স্কিপ করে যান, পরে সময় দেন, আগে সবগুলো কোয়েশ্চেন লিখে। কারণ এটা আমি এখন 1টা 2টা দিলাম, এটা মনে করতে হবে। কারণ আমি এখানে মনে করতে করতে যদি আমার সময় শেষ করে ফেলি তাহলে তো আমার সময় হবে না। তাহলে এটা হচ্ছে আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য, এরকম দিয়ে দিল। অনেক সময় দেখা যায় ডায়াগনোসিস সহজ, কিন্তু মাল মশলা যদি কম থাকে নম্বর হবে না বেশি। হ্যাঁ, হোয়াট ইজ আন্ডারলাইং কজ? এপিক্যাল কার্সিনোমা। হ্যাঁ, ব্রঙ্কিয়াল কার্সিনোমা অথবা প্যানকোস্ট বলে। যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বলবে সে 0.5 পাবে, যে প্যানকোস্ট টিউমার বলবে সে 1 পাবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আন্ডারলাইং এটিওলজি। 4টা ইনভেস্টিগেশন ডায়াগনোসিস এর জন্য কি করতে পারবেন, এগুলো তো আপনাদের জন্য সহজ, বলতে পারবেন নাকি?
কিছু কিছু নম্বর আন্তাজে লিখলেও পাবেন। হ্যাঁ, এই যে ওসপি একটা মজা আছে এখানে যে কেউ ইকো এইচআরসিটি হ্যাঁ ব্রঙ্কোস্কোপি এফএনএসি স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রি কি রোল? ও এখানে তো দেখেন আসবে না। পুটাম ফর মেলিগনেন্সি চেস্ট এক্সরে করতে পারেন। চেস্ট এক্সরে সাথে আপনার এই যে এইচআরসিটি বলেন সিটি বলেন এগুলো একই ইমেজিং একটাতে থাকবে। কথা বুঝতে পারছেন? একই ধরনের ইনভেস্টিগেশনে কিন্তু আপনি বেশি নম্বর পাবেন না। যেমন যেখানে চেস্ট অবলিক দেওয়া থাকবে সিটি চেস্ট বা এইচআরসিটি। হ্যাঁ, এইচআরসিটি তো আমরা বকুনের কাস্টমার জন্য করি না। সিটি চেস্ট এটা গেল। সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি অথবা আলট্রাসোনোগাইডেড এফএনএসি ফ্রম দ্য লাং মাস, তাহলে এটার জন্য একটা থাকবে। আর বঙ্কোস্কোপিক বায়োপসি এগুলো থাকবে, বা এই যেগুলো যা যা আপনার দাঁত দিলেন, তাহলে এই মোটামুটি আমাদের স্পুটাম রাখতে হবে, চেস্ট এক্সরে রাখতে হবে, সিটি গাইডেড বা আলট্রাসোনোগাইডেড এফএনএসি একটা নম্বর রাখতে হবে। আরেকটা রাখতে হবে যে মানে বঙ্কোস্কোপ দিয়ে যে বায়োপসি করবেন, এগুলো থেকে আপনি এই চারটা। তাহলে দেখেন আপনি যদি এইভাবে না পড়েন তাহলে জানা জিনিসও ওসপিতে আপনি আনসার করতে পারবেন না। এখন আন্ডার এই কজটা কি বলেন? কজ অফ শোল্ডার পেন, এরকম একটা কোশ্চেন থাকলে এই রোগীর কেন আপনার চেস্ট পেন, দেখেন রোগীর বলা হয়েছিল চেস্ট পেন এবং শোল্ডার পেন, এটা দিয়ে আপনার ব্রাকিয়াল T1 প্লেক্সাস নার্ভ রুট হ্যাঁ ইরিটেশনের জন্য স্যার। হ্যাঁ ব্রাকিয়াল প্লেক্সাস ব্রাকিয়াল লোয়ার এন্ডোব্রাকিয়াল প্লেক্সাস স্যার। ব্রাকিয়াল প্লেক্সাসের জন্য এটা ছিল। তাহলে দেখেন এখানে যদি আপনার ব্রাকিয়াল প্লেক্সাসের জন্য 90 থাকতে পারে, আরো একটু যদি কঠিন করতে চায় এক্সামিনার, তাহলে লোয়ার ল্যান্ডের জন্য 0.5, ব্রাকিয়াল প্লেক্সাসের জন্য 0.5, লেফটের জন্য 0.5 দিয়ে দিবে, রাইটের জন্য 0.5 দিয়ে দিতে পারে। ঠিক আছে? তাহলে ওসপির আনসার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খুব স্পেসিফিক হইতে হবে। ওসপি কিন্তু খুব খুঁতখুঁতে, হ্যাঁ খুঁতখুঁতে যেরকম মানুষ থাকে ওসপি হচ্ছে খুঁতখুঁতে, এদিক সেদিক হলে নম্বর হয়ে যাবে। আর ফাইবার হচ্ছে একটু অনেকটা রিল্যাক্সেবল, মানে আপনি একটু একটু কোনোভাবে ভাব প্রকাশ করতে পারলেই অর্ধেক করলে অর্ধেক একজনের বুঝে নেবে। কিন্তু ওসপিতে আপনি যা আছে স্পেসিফিক হতে হবে। এটা হচ্ছে অনেকটা হচ্ছে এমসিকিউর মতো। এখন একটা একটা ইসিজি, ঠিক আছে, ইসিজি থেকে একটা ওসপি, যদি আপনার ইসিজি থাকবে না, আমি কোনো ইসিজি মনে হয় থাকার দেওয়ার মতো কিছু নাই, ইসিজি বাদ তাও আপনার দেখার জন্য, কারণ সবসময় ওসপি যেটা থাকে, হ্যাঁ ওসপি আমার মতে আসলে সব টোটাল বইয়ের মধ্যে হওয়া উচিত, এটা প্রথমে বলে দেওয়া উচিত। তাতে আপনার 4টা ওসপি দিলে আপনাদের জন্য 4টা ব্লকে 4টা ওসপি দিলে অন্তত জলিল স্যারের বইটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এখন দেখেন এটা একটা ওসপিটা আপনার দেখেন একটু 5 মিনিট তো দেখা সম্ভব না, একবার 30 সেকেন্ড দেখেন। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা আমরা একটা ইসিজি দেখলাম, ইসিজি দেখে অনেক সময় দেখেন অনেক সময় কিন্তু ক্লু দিয়ে দিবে এলো ইসের মধ্যে, আপনার কি বলে সিনারিও দেওয়া থাকলে। আমরা যাই দেখি কি দেওয়া আছে সিনারিও। 50 years old male known case of bronchial carcinoma, দেখেন 50 বছর বয়স, তার ক্যান্সার আছে, bronchial carcinoma presented with dyspnea and chest tightness, যার বিপি হচ্ছে 90/50। হোয়াট ইজ দ্য ইসিজি ফাইন্ডিং, কেউ বলতে পারবেন ইসিজি ফাইন্ডিং কি আছে? হোয়াট ইজ না হোয়াট আর দা বলা উচিত, বা যেটাই হোক, হোয়াট ইজ ভুল বলছে, এটা দেখেন কিছু শব্দগত ভুল আছে, এগুলো একটু হ্যাঁ। হোয়াট আর দা ইসিজি ফাইন্ডিংস? স্যার S1Q3T3 পালমোনারি এম্বোলিজম। আচ্ছা পালমোনারি এম্বোলিজম, ঠিক আছে। এটা আপনি ভালোই গেস করছেন, ইসের উপর ব্রঙ্কিয়াল কার্সিনোমা, চেস্ট পেন আছে, চেস্ট টাইটনেস আছে, ডিসনে আছে, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি, এটা ছিল হচ্ছে, এটা আমাদের কয়টা ছিল, এটা ফাইন্ডিং 3টা ফাইন্ডিং, অনেক সময় বলে দেয় যে 3টা ইসিজি ফাইন্ডিং বলেন। এটা ছিল ইলেকট্রিক্যাল অল্টারন্যান্স, ল ভোল্টেজ ট্যাকিকার্ডিয়া। আপনি কি বলছিলেন? ওইটা নাই, হ্যাঁ আপনি যেটা বলছিলেন এটা এখন নাই। তাহলে এটা এখানে আমরা যদি দেখি, তাহলে এই যে দেখেন ইলেকট্রিক্যাল অল্টারন্যান্স, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, আর একটু ভোল্টেজ দা ল ভোল্টেজ মনে হচ্ছে, আর টেকিকার্ডিয়া আছে, সাইনাস টেকিকার্ডিয়া। তাহলে দেখেন যখন ইসিজি ইন্টারপ্রিটেশন করবেন, এটা আমরা ইসিজি যদি কখনো কোনোদিন ক্লাস নেওয়ার সুযোগ হয় তাহলে আমরা হয়তো বলবো, ইসিজি ইন্টারপ্রিটেশন করতে গেলে কিন্তু টেকিকার্ডিয়া একটা ফাইন্ডিং থাকবে। কথা বলছে এর রিদম এগুলো সব দেখতে হবে, কারণ আপনি হয়তো অনেক সময় ডায়াগনোসিস খুশি হয়ে কি হয়তো লিখে ফেলবেন যে ইলেকট্রিক্যাল অল্টারন্যান্স,
অল্টারনেন্স লিখবেন, কিন্তু সেখানে আপনি টেকিকার্ডিয়া লিখলেন না, লো ভোল্টেজ লিখলেন না, তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, নম্বর আপনি কম পাবেন। আচ্ছা, তাহলে আমাদের ইলেকট্রিক্যাল অল্টারনেন্স ছিল, লো ভোল্টেজ ছিল, টেকিকার্ডিয়া ছিল। মেনশন 4 ক্লিনিক্যাল সাইন দ্যাট ইউ লুক ফর দিস পেশেন্ট। এখন এটা তো আসলে যে আপনি এটা এখন আপনারা যদি আপনাকে বলি যে এটা আসলে আপনার রোগীটা ডায়াগনোসিস কি বলেন তো? ডায়াগনোসিস আমি যদি দিই নাই, পেরিকার্ডিয়াল এফিউশন। আর এটা কি সিনারিও? পেরিকার্ডিয়াল এফিউশনে এরকম বিপিটিপি কমে যাবে কেন? ইয়াটা ডায়াগনোসিসটা কি তাইলে? পেরিকার্ডিয়াল এফিউশন তো হলো, ঠিক আছে। আচ্ছা আমি যাচ্ছি। প্যারাডক্স স্যার। আচ্ছা, এখন 4টা ক্লিনিক্যাল সাইন যদি বলেন, হ্যাঁ টেম্পোরেন্ট, এটা আসলে পেরিকার্ডিয়াল টেম্পোরেন্ট। তাহলে 4টা যদি ক্লিনিক্যাল সাইন দেন, তাহলে ডেভিসনের যে বক্সটা আছে না পেরিকার্ডিয়াল ইফিউশনে, সেখান থেকে আপনার 4টা দিতে হবে, যে জেবিপি, সফট হার্ট সাউন্ড, পালসাস অর প্যারাডক্সাস, কুসমাল সাইন। আমি 4টা সাইন দিলাম, এখানে 6টা বা 5টা সাইন দেওয়া আছে, ঠিক আছে। এর মধ্যে হাইপোটেনশন মনে হয় দেওয়া আছে, এই জন্য এটা আমি হাইপোটেনশন বাদ চলে গেছে। তাহলে মেনশন 4 ক্লিনিক্যাল সাইন দ্যাট উইল লুক ফর, তাহলে এই বক্সটা গুরুত্বপূর্ণ। তাই যেখানে পেরিকার্ডিয়াল ইফিউশন আসবে, যেখানে আপনাকে পেরিকার্ডিয়াল ট্যাম্পোনেন্ট পড়বেন, তখন সেখানে কি করতে হবে, ওই বক্স গুলো পড়তে হবে। এটা আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কিভাবে ওসপি প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, এগুলো আপনি তো সব তো এরকম তো প্রতিটা আপনি যখন গুরুত্বপূর্ণ ওসপি, তাহলে আপনার কাছে মনে হচ্ছে ডেভিসনের গুরুত্বপূর্ণ ওসপি কি? ডেভিসন যে ছবিটা আছে, যে ফিগারটা দেওয়া আছে, যে ডাটাটা দেওয়া আছে, এরকম যে কোনো ডেভিসন সবসময় বলছে যে এটা খুবই কৃপণ একটা বই। তো কৃপণ লোক যেটা দিছে, এটা তো আপনি না পড়া মানে এটা একটা বোকামি। ওটা রিলেটেড আপনাকে শর্ট কোয়েশ্চেন আসবে, লং কোয়েশ্চেন আসবে। এখন ডায়াগনোসিস কি? এই যে পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট যারা বলছেন 1.5 পুরোটাই পাইছেন, আর যারা পেরিকার্ডিয়াল ইফিউশন পাইছেন তারা 0.5 পাইছেন। ইসিজি দেখে আমরা বলবো পেরিকার্ডিয়াল ইফিউশন, ঠিক আছে, যদি ইসিজি ডায়াগনোসিস বলতাম। আর যেহেতু আমার সিনারিও দেয়া আছে, একটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমার পেশেন্ট, তার ডিসপনিয়া হচ্ছে, চেস্ট টাইট হচ্ছে, বিপি কমে গেছে, তাহলে সে পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট ডেভেলপ করছে। তখন হয়তো দেখা যেত যে তার ম্যানেজমেন্টটা কি, পেরিকার্ডিয়াল সিনথেসিস। এই ইসিজিটা দেখেন, একটু দেখেন ইসিজিটা। ইসিজি তো সাধারণত 2টা থাকে, যদি আপনাদের এখানে ইসিজি থাকবে না, তারপরে এই সুযোগে দেখাই দেওয়া হলো। উদ্দেশ্য হচ্ছে এই ক্লাস নেওয়ার উদ্দেশ্য একটা ওসপি সম্বন্ধে একটা ধারণা দেওয়া। এখন আপনাদের ওসপি যে কেমনে কি করবো, এটা আমি নিজেও কনফিউজড, কারণ আপনাদের এমন 2টা জিনিস দেওয়া হয়েছে, এখানে সিনারিও ছাড়া ওগুলো খুঁজে বের করাটা কঠিন। হ্যাঁ, এটা দেখি কালকে পরশু বসবো। এটা একটু দেখেন সবাই, এটা তো খুব কঠিন কোন ইসিজি না, খুব সহজে ইসিজি। আচ্ছা, গুড। ইনফিরিয়র এমআই, ইনফিরিয়র এমআই অ্যাকুইট না ক্রনিক? এমআই তো ক্রনিক হয় না, তাহলে এটা আছে অ্যাকিউট ইনফিরিয়র। আচ্ছা। 54 years old male brought to emergency room in a state of collapse. He was suffering from chest discomfort for last 4 hours. His BP was 80/60. Mentioned important his ECG finding. আর ইসিজি ফাইন্ডিং বললে কি বলবেন? ইনফিরিয়র ডায়াগনোসিস বলে দিচ্ছেন। এখন যদি আপনাকে বলছে যে 4টা ইম্পর্টেন্ট ইসিজি ফাইন্ডিং বললে আপনি কি বলতে পারেন এই রোগীর ক্ষেত্রে? 4টা যদি বলি, তাই দেখেন এসটি এলিভেশন ছিল, আপনাকে বলে দিতে হবে এসটি এলিভেশন 2, 3 এভিএফ এবং V1 এ এসটি এলিভেশন আছিল। কিউআইবিন 2, 3 এভিএফ এ আছে। এসটি এলিভেশন ইন লিড 3 ইজ গ্রেটার দেন লিড 2। তারপরেরটা কি আছে? এসটি ডিপ্রেশন বা রিসিপ্রোকাল এসটি ডিপ চেঞ্জ বলে এটাকে, 1 এভিএল এবং 1 এ। তাহলে আমরা মনে হচ্ছে আরেকবার আসবে, দেখি কোথায়। এখন আমি যা যা দেখেন আপনার যখনই কোনো অ্যাকুইট ইনফিরিয়র এমআই পাবেন, অলওয়েজ মনে রাখবেন এখানে আপনার রাইট ভেন্ট্রিকুলার, আচ্ছা ইনফিরিয়র যদি এমআই পাই, তাহলে দেখেন ইনফিরিয়র এমআই কি আছে, যে এসটি এলিভেশন আছে, এখানে এসটি এলিভেশন আছে, এখানে এসটি এলিভেশন আছে, 2, 3 এবিএফ এ আছে, সাথে যে দেখেন হ্যাঁ V6 এ এসটি এলিভেশন সাথে V6 এরটা একটু আছে, এস্টিলেশন আছে, V6 টা কিছুটা এস্টিলেশন আসছে, এটাও আছে। যদিও B5 এ না থাকলে V6 এটা ইনসিগনিফিক্যান্ট। হ্যাঁ, যদি B5 এ না থাকে তাহলে ওইটা আমরা ইনসিগনিফিক্যান্ট আমরা ধরি। হ্যাঁ, তাহলে দেখেন এখানে এস্টি এলিভেশন গুলো আছে, কিউ ওয়েভ আছে,
হ্যাঁ, এটা মোটামুটি রিডম ঠিক আছে। আর এখানে যে এসটি ডিপ্রেশন আছে 1 এবং এভিএল, এটাকে বলা হয় রিসিপ্রোকাল চেঞ্জ। আর V1 এ একটু এসটি এলিভেশন আছে, এইখানে একটু এসটি ডিপ্রেশন আছে এই যে V2 তে, আর এখানে একটু এসটি এলিভেশন আছে। তাহলে এখন আমাদের যে জিনিসগুলো জানা দরকার, হ্যাঁ, এইটা হচ্ছে মেন ফাইন্ডিং। এখন আমরা বলতেছিলাম কি, পেশেন্টের টু আর্জেন্ট কি করব আমরা, একটা টপোনিনাই করব। হ্যাঁ, এটা আর কি করতে হবে, রাইট সাইডেড ভেন্ট্রিকুলার রিড। কারণ আপনার যখন ইনফিরিয়র এমআই থাকবে তখনই মনে রাখবেন যে ইনফিরিয়র এমআই এর সাথে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে হলো আপনার রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন থাকে আর পোস্টেরিয়র এমআই থাকে। তো এখন আপনি এই জন্য মনে রাখতে হবে, তাহলে এই পেশেন্টের কি ছিল, আপনার সিনারিওর মধ্যে আমাদের ছিল কি, তার যে এটা ইনফিরিয়র এমআই সবাই বুঝতে পারছে এবং বিপি অনেক কমে গেছে। ইনফিরিয়র এমআই যদি বিপি কমে তাহলে মনে রাখতে হবে কি, এটা ইন্ডিকেট করছে পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হয়েছে। আর অ্যান্টিরিয়র এমআই যদি সাথে যদি বিপি কম থাকে তাহলে হলো পেশেন্ট কার্ডিওজেনিক শকে চলে গেছে। এটা দুইটা কিন্তু আলাদা। অ্যান্টিরিয়র এমআই উইথ লেস বিপি ইজ আ ডিরেকশন টুয়ার্ডস দা কার্ডিওজেনিক শক। আর ইনফিরিয়র এমআই সাথে বিপি কমে গেছে মানে ইন্ডিকেট করছে রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন। দুইটার ম্যানেজমেন্ট ভিন্ন। তাহলে আমরা জানি যে what is the reasons of collapse of in this patient, এই পেশেন্টের কলাপস কি, রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হয়েছে, যেন তার বিপি কমে গেছে। এটার জন্য দুইটা টেস্ট, একটা তো টপোনিনাই করব, 2 নম্বর আমরা লিডটা চেঞ্জ করব, রাইট ভেন্ট্রিকুলার লিড নিয়ে আসবো। ওই যে দেখেন V1 এ আপনি কি পাইছেন, এসটি ইলিভেশন পাইছেন। যখন এই যে V3R মানে রাইট সাইডে যখন দুইটা লিড দিব, 3 আর 4 টাকে আমি তুলে নিয়ে আসবো ওখান থেকে, এসে আমরা দিব রাইট সাইডে দিব, রাইট চেস্টে দিব, তখন দেখা যাবে যে ওখানে এসটি ইলিভেশন আসবে। এটা এই জন্য যখন এটা থাকবে, এই ইসিটা খুব কমন ইসিজি, অনেক সময় পরীক্ষায় প্রায় দিয়ে দেয়, তো এটা আপনারা মনে রাখতে হবে। এখন টু মোস্ট ইম্পর্টেন্ট, এই পেশেন্টের বিপি ইয়ে করার জন্য আমরা কি করতে পারি বলতে পারবেন কেউ? নরমাল স্যালাইন আইভি অ্যাট্রোপিন আর হচ্ছে পেসমেকার। অ্যাট্রোপিন কেন দিবেন? নরমাল স্যালাইন নরমাল স্যালাইন। হ্যাঁ, অ্যাট্রোপিন দিয়ে কি হবে? আচ্ছা না, ওটা তো হচ্ছে সরি, এটা কই চলে গেল? নরমাল স্যালাইন দিতে। শেষের দিকে মনে প্রায়। আচ্ছা, আইভি ফ্লুইড দেব, আইনোটক্স দেব, এই দুইটা মেজার মানে ওয়ান ড্রাগ এখানে কন্টেইনিং এর একটা ড্রাগ বলেন তো। নাইট্রোগ্লিসারিন, আমরা নাইট্রোগ্লিসারিন এমআই ইউজ করি। তারপরে এখন এটা হচ্ছে লাস্ট, তারপরে আমরা দুইটা স্টেশন পড়লে শেষ হবে, একটা আমরা আইভি পড়বো, একটা হলো কাউন্সিলিং পড়বো। এই আগে ইসিজিটা আছে এসটি এলিভেশন 2 সে 3 তে বেশি, এটা সিগনিফিকেন্স কি স্যার? এটা সিগনিফিকেন্স ইনফিরিয়র এমআই, সরি রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন হইলে এই 3 তে এসটি এলিভেশনটা 2 এর চাইতে বেশি হয়, এটা সিগনিফিকেন্স। এটা খুব একটা আহামরি সিগনিফিকেন্স না, কিন্তু রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশনের কতগুলো ক্রাইটেরিয়া আছে, কখন আমরা চিন্তা করব, কনফার্ম করব কখন, যখন আমি লিড গুলো যখন লেফট থেকে রাইটে দুইটা লিড লাগাবো, তখন আপনার হচ্ছে কনফার্ম হবো। কিন্তু আমরা ওই যে V1 3 তে যদি এসটি এলিভেশনটা 2 এর চাইতে যদি বেশি হয়, তখন আমরা ধারণা করতে পারি। আর যদি V1 এ এসটি এলিভেশন থাকে আর V2 তে এসটি ডিপ্রেশন থাকে, তখন আমরা মনে করি দিস ইজ এ কেস অফ রাইট ভেন্ট্রিকুলার ইনফাকশন। আচ্ছা, আমরা যাই, এটা তো আপনারা একটা দেখতেছেন, এটা তো আপনাদের জন্য খুব সহজ, ঠিক আছে? হ্যাঁ, এই যেমন মনে করেন যে আপনার বলছিলেন কিভাবে, যেরকম এটা দিয়ে একটা মাল্টিপল মাইলোমার কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, কিভাবে আসতে পারে, এক্সেসে কিভাবে আনতে পারবো না, হেমাটোলজিতে যেভাবে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? মাল্টিপল মাইলোমাতে এক্সেসে আপনার হিমাটোলজিতে এক্সেস নিয়ে আসবে, এভাবে একটা মাল্টিপল মাইলোমা নিয়ে আসবে, সাথে একটা এক্সেস দিয়ে দিলাম। হাইপারপ্যারাথাইরয়েডিজম না কেন স্যার? না কেন না, এটা তো না, এটা তো আপনাকে এক্সে বলছি। এক্সেতে তো আপনি যখন ফাইন্ডিং বলবেন তখন তো আপনাকে বলতে হবে। এটা দেখেন, 30 years old male presented with recurrent upper abdominal pain, polyuria, polydipsia, lethargy and generalized body ache, serum creatine 1.6, RBS এত, ক্যালসিয়াম এত,
Look at the X-ray and answer the following. Radiological finding এখন কি বলেন? Multiple osteolytic lesions on the skull. Multiple discrete punched out lesion. ঠিক আছে, একই কথা। Multiple Paper pot. lytic lesion, lucency involving the whole skull, হ্যাঁ এটা, অথবা পেপার পট, সল্ট পেপার অ্যাপিয়ারেন্স, যেটাই বলেন, ঠিক আছে, এগুলো এক একটা বর্ণনা দেওয়া আছে। তাহলে এখানে আপনার লাইকলি ডায়াগনোসিস কি? মাল্টিপল মাইলোমা। Hyperparathyroidism. Hyperparathyroidism. হ্যাঁ, মাল্টিপল মাইলোমা, ঠিক আছে, গুড। এটা এরকম একটা ডিডি থাকলে তিনটা ডিডি, একটা মাল্টিপল মাইলোমা হয়, একটা হচ্ছে হাইপারপ্যারাথাইরয়েডিজম, একটা হলো অস্টিওপোরোসিস হয়, মাল্টিপল সেকেন্ডারিজ হয়, ঠিক আছে। এই কতগুলো ডিডি হয়? 4টা ডিডি হয়। তাহলে এখন দেখেন, এটা যে সিনারিও যদি দিতাম, তাহলে লাইকলি ডায়াগনোসিস বললে একটা বলছে হট ইজ আর হট আর, এগুলো আমার এখানে, এগুলো আপনারা দেখবেন ইজ আর অনেক সময় এগুলো খুব গুরুত্বপূর্ণ বলে। এখানে যে সিনারিও দেওয়া আছে, পলিউরিয়া পলিডিপসিয়া দেওয়া আছে, ক্যালসিয়াম কিন্তু মাল্টিপল মাইলোমাতেও বাড়ে, আবার হাইপার প্যারাথাইরয়েডিজমে বাড়ে, কিন্তু ক্রিয়েটিনটা সাধারণত মাল্টিপল মাইলোমা থাকলে বেশি হওয়ার কথা। 2 নম্বর, পলিউরিয়া পলিডিপসিয়া, অ্যাবডোমিনাল পেন, these are the classical features of primary কি বলে হাইপারপ্যারাথাইরয়েডিজমের, ঠিক আছে। প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের ক্লাসিক্যাল ফিচার হচ্ছে অ্যাবডোমিনাল পেন, পলিউরিয়া পলিডিপসিয়া, এটা যেগুলো ইন্ডিকেট করে। আর ক্রিয়েটিনটা খুব একটা বাড়ে নাই, ক্যালসিয়াম দুইটাতেই বাড়তে পারে, এই জন্য আমরা বলছি এটা হাইপারপ্যারাথাইরয়েডিজম, ঠিক আছে। আরো সুন্দর করে বলা উচিত প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এখন এই যে যেটা কথা আপনাকে বলে দিলাম যে রেডিওলজিক্যাল ডিডি কি হইতে পারে, এগুলোতে রেডিওলজিক্যাল ডিডি হবে। এখন আপনারা একজন বলেন ট্রু কজ অফ অ্যাবডোমিনাল পেন কি? পেশেন্ট অ্যাবডোমিনাল পেন এর কারণ কি? এই যে অ্যাবডোমিনাল পেন এর কজ কি, দেখেন এখান থেকে Renal colic. রেনাল কলিক, আচ্ছা রেনাল, আর হচ্ছে পিউডি হতে পারে। হ্যাঁ Peptic ulcer. পেপটিক আলসার ডিজিজ। হ্যাঁ, কনফার্ম করব আমরা কিভাবে? টু ইনভেস্টিগেশন আমরা যে কনফার্ম ডায়াগনোসিস করব, মানে এগুলো পড়া না থাকলে কঠিন। একটা যে প্যারাথাইরয়েড হরমোন লেভেল দেখবো, আর সিস্টেমেবি সিন্টিগ্রাফি, 99 টেকনিশিয়াম সিস্টেমেবি সিন্টিগ্রাফি করি। এখন বলেন এটা তো যে কোনো সময় আসতে পারে যে আপনার এই যে কারেন্ট সিচুয়েশন, আপনি কি মেডিকেল ম্যানেজমেন্ট নিব এই পেশেন্টের ক্ষেত্রে? 4টা, যেহেতু হাইপারক্যালসিয়ামিয়া, এখানে ক্যালসিয়াম কিন্তু অনেক বেশি, এটার জন্য আমরা কি ম্যানেজমেন্ট দেই? adequate hydration. হ্যাঁ, হাইড্রেশন দিব, আইপি আমরা Damoxeline দিব স্যার, বিসফসফোনেট দিব, আর ক্যালসিয়াম অনেক সময় দেই। এখন আসেন 10, এখন মানে আইভি নাকি না, এখন আবার হচ্ছে এটা দিয়ে শেষ করি। এটা তো বুঝতেই পারছেন খুব সহজ জিনিস, খুব স্পেসিফিক জিনিস। এখন এটা দেখেন, 30 years old represented recurrent upper abdominal pain for last 6 months. রেডিওলজিক্যাল ফাইন্ডিং কি? এটা তো বলতেই পারবেন, সহজ জিনিস। দেখেন মাল্টিপল ক্যালসিফাইড অপাসিটি, যেভাবে বলেন এখানে অস্পিতে যে খুব সুন্দর করে বলতে হবে না, অস্পিতে হচ্ছে স্পেসিফিক শব্দগুলো, যে মাল্টিপল ক্যালসিফাইড সুপার ভার্টিব্রা, বা এটা আছে ভার্টিব্রাল কলামের উপর আছে, লেফট থেকে রাইটে আছে, এই বা এত লেভেলে আছে, এত ভার্টিব্রাল লেভেল, এইভাবে আপনার বলে দিলে হবে। এখন আন্ডারলাইং ডায়াগনোসিস কি পেশেন্টের? কি ডায়াগনোসিস তার? ডিজিজ কি? ক্রনিক প্যানক্রিয়াটাইটিস স্যার, হ্যাঁ, ডিউ টু ফাইব্রোক্যালসিফিক। এই যেটা বললে ক্রনিক প্যানক্রিয়াটিসের জন্য নম্বর থাকবে, আর যেহেতু আপনার ক্যালসিফাই আছে, ফাইব্রোক্যালসিফাই প্যানক্রিয়াটিক ডিজিজ, এটার জন্য ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে। এরপরে কমন যে 6 ইনভেস্টিগেশন আপনি কি করবেন, এগুলো তো আপনারা পারবেন, সহজ জিনিস এগুলো। আমরা যেটা আপনাকে দেখানো হচ্ছে যে কিভাবে কোশ্চেন গুলো হতে পারে। বিভিন্ন 5টা পেন ম্যানেজমেন্ট কি এই রোগীর, এগুলো তো প্যানক্রিয়াটাইটিসে তো পেন ম্যানেজমেন্ট সবার মুখস্থ থাকার কথা। কি 5টা পেন ম্যানেজমেন্ট আমরা কি করব? 5 অপশন অফ পেন ম্যানেজমেন্ট: Opioid analgesic, NSAID, pancreatic enzyme supplementation, celiac plexus neuronolysis. এই ঠিক আছে, মোটামুটি এরকমই। এগুলো হচ্ছে ডেভিডসনের থেকে। তাহলে দেখেন, আপনি যখন কোশ্চেন করবে স্যাররা, ডেভিডসনকে সামনে রেখে কোশ্চেন করবে, ওখানে যা পেন ম্যানেজমেন্ট দেওয়া আছে তাই দিয়ে দিব। এটা 2টা কমপ্লিকেশন কি হতে পারে? প্যানক্রিয়াটিক সিডোসিস্ট, প্যানক্রিয়াটিক সিডোসিস্ট হতে পারে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস তো রিকারেন্ট হতে পারে, লেস লাইকলি। ফিস্টুলা হতে পারে স্যার। ফিস্টুলা আনলাইকলি। Malabsorption. ম্যালঅ্যাবজর্পশন আর ডায়াবেটিস।
এখন আমরা চলে যাব ইন্টারেক্টিভ সেশন। ঠিক আছে, আপনাদের দুইটা কোশ্চেন থাকবে, একটা ইন্টারেক্টিভ থাকবে, একটা কাউন্সেলিং থাকবে। তো একটা ইন্টারেক্টিভ আমরা চলে যাই, আপনারা তাহলে পার্টিসিপেট করেন। সিনারিওটা সরি আগে দেখতে হবে। 35 years already presented with sudden severe breathlessness and chest pain for 1 hour. ঠিক আছে, এটা আপনাকে একটা সিনারিও স্যার দিয়ে দিল। এখন এক্সামিনার কতগুলো কোশ্চেন আপনাকে করবে। হ্যাঁ, এই কোশ্চেন গুলোর মধ্যে একটা হচ্ছে বিইং এ অ্যাটেন্ডেন্ট ফিজিশিয়ান হোয়াট ডিড ইউ শুড কিপ ইন মাইন্ড। এটার জন্য 2 পয়েন্ট বলবেন, একজন কি কি ডিডি মাথায় রাখবেন। এটা হলো কোশ্চেন, আপনাকে কোশ্চেন করবে, আপনাকে উত্তর দিতে হবে। মাইকোডিয়াল ইনফেকশন হতে পারে। একটা গোড, এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম। কোভিড এর মধ্যে কোভিড এক্সাজারবেশন হতে পারে এখন। কোভিড, আচ্ছা। আর পালমোনারি এম্বোলিজম হতে পারে। আর অ্যাকিউট এক্সাজারবেশন অফ সিওপিডি অথবা অ্যাজমা, সিভিয়ার অ্যাকিউট অ্যাজমা। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ধরেন। তখন হলো স্যার অনেক সময় ইয়ে দেবে, যেমন অ্যাকুইট অ্যাময়েড এলভিএফ, একটা রাখলাম টেনশন নিউমোথোরাক্স, আপনারা বলেন না, এটা কিন্তু ডিডিতে ছিল। পালমোনারি এম্বোলিজম বলছেন, অ্যাকুইট সিভিয়ার অ্যাজমা বা সিওপিডি এটা বলছেন, কোভিড নিউমোনিয়া বলছেন। তাহলে এখানে হয়তো আপনারা যে 1.5 কম পেয়ে গেছেন, আপনার যেহেতু টেনশন নিউমোথোরাক্স বলেন না। সেক্ষেত্রে স্যাররা অনেক সময় ক্লু দিতে পারে, এক্সামিনারটা অনেক সময় নাও। এখানে স্যারের ক্লু দেওয়ার কোনো অপশন নাই বা কোনো নাই। এখন আপনাকে নেক্সট কোশ্চেন বললো, মেনশন দ্য ইমিডিয়েট ক্লিনিক্যাল এক্সামিনেশন দ্যাট উইড ক্লু টু এটিওলজি। আপনার ইমিডিয়েট কি এক্সামিনেশন গুলো করবেন ক্লিনিক্যাল, যেটা আপনাকে এটিওলজি, মানে অর্থাৎ আপনি ক্লিনিক্যাল এক্সামিনেশন কি দেখবেন বা ফিজিক্যাল ফাইন্ডিং কি দেখবেন, কি কি দেখতে পাবেন, এটা আপনার যেগুলো আপনাকে পালস, ব্লাড প্রেসার, স্যাচুরেশন। স্যাচুরেশনটা ফার্স্ট। স্যাচুরেশন ঠিক আছে, পালস বলছেন, ব্লাড প্রেসার বলছেন, তারপরে জেবিপি দেখবো, জেপিপি দেখবেন, লাং অসকালটেশন করব, লাং অসকালটেশন করবেন। আর আচ্ছা, তাহলে আমরা পালস বলছেন, বিপি বলছেন, রেসপিরেটরি রেট বলছেন, জেপিপি বলছেন, সায়ানোসিস আছে কিনা দেখবো, ইডিমা আছে কিনা দেখবো, অসকালটেশন করব, পালস অক্সিমিটি করব। ঠিক আছে, এই এখন স্যার আপনাকে যে জিনিসটা দিবে, এখন স্যার আপনাকে বলে দিবে। হ্যাঁ, পালস ছিল 111, বিপি 100/60, রেসপিরেটরি রেট হচ্ছে 30, জেপিপি নট রেস্ট, সায়ানোসিস প্রেজেন্ট, ইডিমা অ্যাবসেন্ট, লাংস ক্লিয়ার, পালস অক্সিমিটিতে অক্সিজেন স্যাচুরেশন হচ্ছে 90। এখন আপনি দেখতেছেন না, এই যেগুলো আপনাকে বলেছে যে তুমি যে বললা পালস এত, বিপি এত, রেসপিরেটরি এত, জেবিপি নাই, সায়ানোসিস আছে, ইডিমা নাই, লাংস ক্লিয়ার, আর যে আমার অক্সিজেন স্যাচুরেশন 90%। এখন নেক্সট যে কোশ্চেনটা বলবে, এখন কি কি ডিডি হবে, তুমি কি কোনো কিছু অ্যাড করতে চাও কিনা ডিডি, বা কোনো কি হোয়াট উইল বি দ্য ডিডি এন্ড ডু ইউ ওয়ান্ট টু এনিথিং অ্যাড। এখন যদি ডিডি থেকে আপনার কি কমায় কি ডিডি রাখবেন আপনি, এখন বলেন তো। পালমোনারি এম্বোলিজম গুড, অ্যাকুইট সিভিয়ার অ্যাজমাতে তো লাংস ক্লিয়ার থাকবে না, আনলাইকলি, এটা একদম এক্সট্রিম পর্যায়ে, তো এখানে আমরা আনবো না। হ্যাঁ, তাহলে আমরা আর কোনো কিছু আনতে চান, লাংস ক্লিয়ার থাকে, শ্বাসকষ্ট হলে আর কি ডিডি হতে পারে, তাহলে এটা আমার পালমোনারি এম্বোলিজম হতে পারে, অ্যাকুইট এমআই হতে পারে। হ্যাঁ, এটাতেও কিন্তু হতে পারে। আবার দেখা যাচ্ছে পারে কি হতে পারে, যদি এমআই আর হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে রাখা হয়েছে, যদি এমআই নিয়ে একটু অনেকটা কন্ট্রোভার্সিয়াল থাকতে পারে, যাই হোক মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। এখন আপনাকে বললো যে বেডসাইড টু ইনভেস্টিগেশন আপনি অ্যাডভাইস করবেন এই পেশেন্টের কি বেডসাইড কি করব আমি, পালস অক্সিমেট্রি দেখতে হবে। পালস অক্সিমেট্রি আমি আগে দেখে ফেলছি, পালস অক্সিমেট্রি এক্সামিনেশনের পর্যায়ে পড়ে, ইনভেস্টিগেশনের পর্যায়ে পড়েন না। ইসিজি করব আর ইসিজি করব স্যার, ইসিজি ট্রপাই। টপাই ঠিক আছে, ইসিজি করলাম আমরা, টপাই তার বেডসাইড হবে না, আরবিএসটা দেখবো, কারণ মেটাবলিক অ্যাসিডোসিস আমার একটা ডিডি আছে, এই জন্য আমরা
আর বেস করলাম, ইসিজি করলাম। এখন নেক্সট ইমিডিয়েট কি ইনভেস্টিগেশন করবেন, এরপর কি করবেন? সিটিপিএ আর হচ্ছে ভিপি রেশিও। টপোনিন আই দেখবো, সিটি ক্রিয়েটিনিন দেখবো, চেস্ট এক্সরে করব, ঠিক আছে। আমরা এরপরে যেটা আছে ইসিজি আর বেস করলাম। তারপর যদি এখানে আপনাদের স্যার এখানে একটু দিতে পারে যে টপোনিন আই করতে হবে আমার, ইসিজি নরমাল থাকলে অনেক সময় টপোনিন আই করি আমরা, ক্রিয়েটিনিন দেখতে হবে যেহেতু মেটাবলিক একটা ডিডি হতে পারে, চেস্ট এক্সরে একটা করব, কারণ পার্মানেন্ট এম্বোলিজম আমি চিন্তা করতেছি, ঠিক আছে। তাহলে এইটা হলো, এই তিনটা তো আমার একটা ক্লু দিবে, ইসিজি একটা ক্লু পাবো, টপোনিন আই, চেস্ট এক্সরে, এগুলোতে আমার কোনো না কোনো দিকে একটা ক্লু দিবে, ঠিক আছে। এই জন্য আমরা আগেই তো সিটিপিএ করব না। এখন আপনাকে দিল যে এই ইসিজিটা দেখেন, এখন আপনি ইসিজির মধ্যে এখন আপনার ডায়াগনোসিস কি, ইসিজি ডায়াগনোসিস কি, এখন ইসিজিটা দিয়ে দিল আপনাকে। টপোনিন আই তো নরমাল বললাম, হ্যাঁ এগুলো চেস্ট এক্সরে নরমাল আছে, টপোনিন আই নরমাল আছে, এখন ইসিজিটা দিচ্ছে। তাহলে এটা কি হতে পারে, ডায়াগনোসিস কি আপনার? পালমোনারি এম্বোলিজম। এম্বোলিজম। তাহলে দেখেন এটা পালমোনারি এম্বোলিজম হতে পারে। তাহলে এখানে যে S1 আছে, Q3, S3, আর এখানে আছে RBB আছে। তাহলে এটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। তাহলে এখন আপনার ডায়াগনোসিস কি? আপনি বললেন পালমোনারি এম্বোলিজম। এখন আপনাকে কোশ্চেন করবে যে হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল ডু টু কনফার্ম ইট। এটা বলেই ফেলছেন, সিটিপিএ। আচ্ছা, এটা সিটিপিএ অ্যাভেলেবল না, আপনি আর কি করতে পারেন? এপিজি ডিডাইমার। হ্যাঁ, ডিডাইমার আমরা করতে পারি, কারণ আমাদের ডিডাইমার অ্যাভেলেবল। এখন এটা স্পেসিফিক ট্রিটমেন্ট কি? এটা থ্রম্বোলাইসিস। লো মলিকুলার হেপারিন। হেপারিন দিব, হেপারিন দিব। হ্যাঁ, এই তাহলে আই চলে গেল। এখন এটা আমাদের শেষ স্টেশন, আজকে ক্লাস এটার সাথে শেষ হয়ে যাবে। পালমোনারি এম্বোলিজম স্ট্রেপ্টোকাইনেস দেয়া যায় না, স্টেপটোকাইনেস সাধারণত আমরা দেই না, আমরা যে আইভি এ দেই। আইভি আপনার আনফ্র্যাকশনেটেড হেপারিন যেটা দেয়, আনফ্র্যাকশনেটেড হেপারিন যেটা, হ্যাঁ ওই যে আইভি তে আমরা হেপারিন দিয়ে দেই। সাধারণত আমরা দেই না, স্টেপটোকাইনেস দেওয়া হয় না। কাউন্সেলিং, আচ্ছা এখানে যে কাউন্সেলিংটা দেওয়া হয়েছে, কাউন্সেলিং তো আপনারা জানেনই, তাহলে একটা কাউন্সেলিং থাকবে, কাউন্সেলিং সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে। 24 years old primary lady referred to medicine OPD from antenatal clinic because of her routine follow-up reveal HbSAg is scanning positive. Counseling her regarding impact on pregnancy and upcoming newborn and further management. এই যে তার এই যে HbSAg পজিটিভ আসলে স্ক্রিনিং টেস্টে, হ্যাঁ এটার সাথে রোগী কাউন্সিলিং করতে হবে মেনলি রিগার্ডিং এই যে তার HbSAg পজিটিভ, এটা ইম্প্যাক্ট অফ তার প্রেগন্যান্সিতে কি ইম্প্যাক্ট হতে পারে, তার আপকামিং বেবির উপরে কি ইম্প্যাক্ট হতে পারে, এবং তার কি এটা যেন ফার্দার আমরা কি ম্যানেজমেন্ট নিব। তাহলে এগুলো তো কতগুলো জিনিস আছে, ঠিক আছে। আমি কতগুলো দেখেন এই পাশে কতগুলো জিনিস লিখছি, যে আপনি যখন এটা কাউন্সিলিং করতে থাকবেন, তো যে এক্সামিনার যে আপনাকে কোশ্চেন করছে সে তো তার মতো করে একটা থট নিছে, তার সব থট যে রাইট হবে বা আপনার সাথে মিলবে বা সবগুলোই যে আপনার 100% ঠিক বা এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট তা কিন্তু না, সে তার মতো, আমি আমার মতো চিন্তা করতেছি, আপনাকে দিলে আপনি সবাইকে যদি আমরা একটা করে এইটার উপর কাউন্সিলিং বানাইতে বলি, এক একজন কিন্তু এক একটা মানে এক এক ভাবে এটাকে কোশ্চেনটা তৈরি করবে। কিন্তু কিছু কিছু কমন জিনিস সবারই থাকতে, যেন কাউন্সিলিং যখন করবেন তখন কতগুলো জিনিস করবেন, কিছু জেনারেল ক্রাইটেরিয়া আছে, কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। জেনারেল ক্রাইটেরিয়া হচ্ছে ইন্ট্রোডাকশন করবেন, যে কোনো রোগের নলেজ অ্যাবাউট, রোগীকে জিজ্ঞাসা করতে, গ্রিটিং দিতে হয়, যে আপনি প্রথমে যায় তাকে সালাম দিবেন, আপনি কে, আমরা কারণ রোগী তো আপনাকে চিনে না, আপনি কে, আপনি তার সাথে রোগীর ব্যাপারে কথা বলতে এই গ্রিটিং দিলেন, ইন্ট্রোডিউস করলেন। তারপরে নেক্সট যে কোশ্চেনটা আমরা করি যে অ্যাবাউট দ্য ডিজিজ, যে এই যে আপনার এই সমস্যা হয়েছে, আপনি কি আপনার রোগ সম্বন্ধে অবগত আছেন কিনা। রোগী বলতে পারলে আছে বা না আছে, আপনি তখন তার 1 থেকে 2 কথা আপনার রোগটা সম্পর্কে ডেসক্রাইব করবেন, যে আপনি এই একটা রোগে, ভাইরাল একটা রোগে আক্রান্ত হয়েছেন। তা আমাদের নিয়ম হচ্ছে যে যে কোনো রোগ থাকলে রোগীকে 1 থেকে 2 লাইনের মধ্যে সে রোগটাকে প্যাথোফিজিওলজি বর্ণনা করে দেওয়া। হ্যাঁ, যে কোনো একটা রোগ যদি তখন আপনার কাউন্সিলিং করবেন, আপনি যদি খুব চালাক হন তাহলে কতগুলো জিনিস তো আপনি তো জানেন না, যখন কখনো কখনো একটা স্পেসিফিক ভাবে বলে যে এটার উপর ম্যানেজমেন্ট করো, কখনো কখনো নন স্পেসিফিক থাকে। আপনার কাজ হচ্ছে রোগটা কি, প্যাথোফিজিওলজি তাকে বলবেন যে এটা একটা রোগ, এই রোগটা আমরা কি কি ফিচার থাকে,
এটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি, এটা হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে আমরা ডায়াগনোস করবো, খুব শর্টকাট বলে ফেলবেন। এবং এটা কি কি চিকিৎসা আছে, চিকিৎসা করলে কি না করলে কি সমস্যা, করলে কি সমস্যা, করলে কি সমস্যা মানে কি, করলে এটা সাইড এফেক্ট কি কি হয় ওষুধের, এটা কতদিন চিকিৎসা করতে হবে, এটা কোর্স অফ ইলনেসটা কি ভালো হবে না খারাপ হবে, এটা প্রগনোসিস কিরকম, এই কতগুলো কমন জিনিস হলো আপনাকে সবসময় যে কোনো ডিজিজ সম্বন্ধে বর্ণনা করতে হবে। এছাড়া কিছু তো স্পেসিফিক আছে যেটা সব আলাদা ডিজিজের জন্য আলাদা। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা তাকে গ্রিটিং দিলাম, ইন্ট্রোডিউস করলাম, জানতে চাইলাম যে আপনি আপনার রোগ সম্বন্ধে অবগত আছেন কিনা। তারপর এক কথায় প্যাথোফিজিওলজি বলে ফেললাম যে এটা একটা ভাইরাস জনিত রোগ, এটা হচ্ছে সাধারণত রক্তের মাধ্যমে ছড়ায়। এটা দুইটা ফেজ থাকে, যে ন্যাচারাল কোর্স, অ্যাক্টিভ ফেজ থাকে, ক্রনিক ফেজ থাকে, ন্যাচারাল আউট কোর্স অফ দ্য ডিজিজ, এটার জন্য আপনাকে 0.2 নম্বর দেওয়া আছে। এখন রুগীকে জিজ্ঞেস করলাম এটা আপনি কি আগে থেকে পজিটিভ ছিলেন নাকি এবার পজিটিভ ছিলেন, ঠিক আছে, যেহেতু ওনার স্ক্রিনিং আছে এই জন্য কনফার্মেটরি টেস্ট করতে হবে। জিজ্ঞেস করবো যে ওনার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, এটা এই পেশেন্টের জন্য যে ব্লাড ট্রান্সমিশন এটা কেন আসলে, যেহেতু এক্সট্রামেটাল এক্সপোজার আছে কিনা, আইভি ড্রাগ আছে কিনা, তার হাজবেন্ড কি করে, যেহেতু ফিমেল পেশেন্ট থাকলে অবশ্যই হাজবেন্ড অকুপেশন এটা নিতে হবে। হাজবেন্ডের অকুপেশন খুব গুরুত্বপূর্ণ, হাজবেন্ডের ইনকাম গুরুত্বপূর্ণ, কারণ ফিমেলরা মোস্ট লাইকলি এখনো বাংলাদেশে 90% ফিমেল আর ডিপেন্ডেন্ট অন দ্য ইনকাম অফ দ্য হাজবেন্ড। হাজবেন্ডও তার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। এই জন্য অনেক সময় যেগুলো সেক্সুয়ালি ট্রান্সফার ডিজিজ আছে সেক্ষেত্রে হাজবেন্ডের অকুপেশন, ইনকাম এগুলো আমাদেরকে দেখতে হয়। ক্লিনিক্যাল কোর্সের মধ্যে এটা যেরকম এখন এলে আপনি রুগী বুঝাচ্ছেন যেহেতু তার বি ভাইরাস পজিটিভ আসছে, তাহলে এটা সাধারণত বি ভাইরাসের ন্যাচারাল ডিজিজ, এটা সিমটোমেটিক থাকতে পারে, অ্যাসিমটোমেটিক থাকতে পারে, অ্যাকুইট হইতে পারে, ক্রনিক হইতে পারে। অ্যাকুইট হইলে কি হয়, সাধারণত জন্ডিস এগুলো ফিচার আছে কিনা এগুলো থাকবে, আর ক্রনিক হইলে সাধারণত স্টিগমাটা অফ দ্য সেল যেগুলো থাকে এগুলো আপনি তাকে দু একটা বলবেন। তারপরে বলবেন যে আপনার কিছু ইনভেস্টিগেশন করব, কি কি করব আপনার সবকিছু বলার দরকার নাই, বলবেন যে আমরা আপনার কিছু রক্তের টেস্ট করব, আলট্রাসাউন্ড করব, আর এই ভাইরাসটা তো আপনার স্ক্রিনিং করা হয়েছে, তাহলে আপনাকে কনফার্মেটরি একটু টেস্ট করতে হবে, কারণ আমরা স্ক্রিনিং করি, আমরা কনফার্মেটরি টেস্ট করলে বুঝতে পারবো। আরো কিছু টেস্ট করব, এগুলো সবগুলো নাম আপনি বলতে পারেন, নাইলে অন্তত বলবেন যেটার মাধ্যমে আমরা বুঝবো যে পেশেন্টের, তাহলে আমরা হ্যাপাটিক ফাংশন দেখবো, অ্যাকুইট না ক্রনিকের জন্য আমরা এটা দেখবো, আপনাকে কিছু কিছু টেস্ট করবো যেটা বোঝা যাবে এটা কি অ্যাক্টিভ অবস্থায় আছে, জাগ্রত অবস্থায় আছে নাকি সুপ্ত অবস্থায় আছে। চেষ্টা করবেন পেশেন্টের ভাষায় প্রকাশ, মানে বোধগম্য, যেটাকে বলা হয় যে মেডিকেল টার্ম মানে না ইউজ করার জন্য। হ্যাঁ, যেগুলো মেডিকেল টার্ম পেশেন্টের কাছে ফিমিলিয়ার সেগুলো ইউজ করবেন, না পারলে করবেন, চেষ্টা করবেন না করার জন্য। এবং রোগীকে বলবেন যে আপনি অ্যাটেন্ড করবেন রেগুলার এন্টিনেটাল ক্লিনিক ফলো আপের জন্য, এটা তো তার এজ এ পার্ট অফ প্রেগনেন্সি ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন এফেক্ট অফ প্রেগনেন্সি যে বলে দিছিলাম, এফেক্ট অফ প্রেগনেন্সি, এফেক্ট অফ নিউবেন এন্ড ফার্দার ম্যানেজমেন্ট। তাই প্রেগনেন্সির ক্ষেত্রে সাধারণত এটা কিছু খুব একটা অ্যাসিমপ্টোমেটিক থাকে, কমপ্লিকেশন হইতে পারে, ডেঞ্জার সাইন বলে দিতে পারবেন যে যদি দেখেন না আপনার রক্ত বমি হচ্ছে বা হাত পা ফুলে যাচ্ছে বা আপনি অজ্ঞান হয়ে যাচ্ছেন, তাহলে আপনাকে মনে রাখতে হবে, তাই ডেঞ্জার সাইন গুলো বলতে হবে। ট্রিটমেন্ট সাধারণত আমাদের লাগে না, সাপোর্টিভ ট্রিটমেন্ট দেই, অ্যান্টিভাইরাল সাধারণত লাগে না প্রেগনেন্সিতে, যদি না এক্সেসিভ লোড থাকে, সাধারণত আমরা অ্যান্টিভাইরাল দিতে হয় না। আর চাইল্ড কি, এটা যেহেতু বলবেন যে আপনার যেহেতু এই রোগটা হয়েছে, এটা এমন একটা রোগ যেটা মা থেকে সন্তানের মধ্যে এটা সরাতে পারে, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আপনাকে কিছু প্রিভেন্ট, যাতে আপনার থেকে এই রোগটা আপনার বাচ্চায় না হয়, সেজন্য আপনার বাচ্চা জন্মের পর পর আমরা তাকে একটা অ্যাক্টিভ, আমরা কিছু তাকে টিকা দিব এবং কিছু ইনজেকশন দিব যার মাধ্যমে এটা প্রিভেন্ট করবে। তারপরে আপনি তাকে অ্যাডভাইস করবেন যে এখন কন্ট্রাসেপশন, যেহেতু এজ বেস এজি আর সে তো ম্যারিড, তাহলে অবশ্যই এখানে তার পার্টনারের ব্যাপারে করতে হবে, তার পার্টনারের বলতে হবে যে তার এজ বেস এজি করতে হবে, যে কারণ সে পজিটিভ কিনা, অলরেডি হতে পারে কারণ হয়তো তার পার্টনার থেকে আসছে অথবা তার থেকে তার পার্টনার অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে, তাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, তাকে কন্ট্রাসেপশনের ব্যাপারে দিতে হবে যে ভেরিয়ার মেথড তার ইউজ করতে হবে, এবং পার্টনার যদি নেগেটিভ হয় তাহলে কি করতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে। এখন এটা মোটামুটি আপনি তাকে বলে দিলেন তার এরপর সবসময় নিয়ম হচ্ছে যে আমি আপনাকে যে বলতেছি আই টু আই কন্ট্যাক্ট করতে হয়, কখনো কখনো যেখানে এখানে আমি বলি না, কিন্তু বলতে হবে সবসময় যে রুগীকে রিঅ্যাসুরেন্স, যতই খারাপ রোগ হোক
আপনাকে অ্যাসিউরেন্স, আপনি এত ভয় পান, যদিও রোগটা খারাপ তবে আমরা চিকিৎসার মাধ্যমে রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারবো বা পুরোপুরি ভালো করতে পারবো, যেই ক্ষেত্রে যেটা এগুলো আপনাকে অবশ্যই আনতে হবে। রিঅ্যাসুরেন্স, এমপ্যাথি, এটার উপর পয়েন্ট থাকে, এটা আপনাকে যে কোনো রোগীকে বলতে হবে যে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আপনাকে আমরা ভালো রাখতে, এই অনেকগুলো কথাগুলো কিন্তু এগুলো পয়েন্ট থাকতে, যে কোনো কাউন্সিলিং এর জন্য আপনার সাজায় ফেলাবেন এবং কাউন্সিলিং প্র্যাকটিস করবেন। যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনারা যা করে আসেন, একটা রুগী নিয়ে আছে, আমরা এই রুগীর ব্যাপারে কাউন্সিলিং করলাম, একজন আরেকজনকে বলবেন, আরেকজনকে বলবেন, তাহলে দেখবেন যে কাউন্সিলিংটা আপনার দক্ষতা অর্জন হবে। এখন এরপর একটা কমন প্যাটার্ন, যে রুগীকে কোশ্চেন করা, যে আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন, আপনি কি কোনো কোশ্চেন আছে আপনার, আপনি কোনো কিছু জানতে চান, তখন রুগী বললো যে হোয়াট উইল বি দ্য মেথড অফ ডেলিভারি, এটা রুগীকে দেওয়া হবে। রুগী যদি দেওয়া থাকে তাহলে বলবে যে আমি জানতে চাই না, অথবা যদি রুগীর কাছে কোশ্চেন থাকে, দেওয়া থাকে, দুইটা কোশ্চেন দেওয়া থাকলে, তাহলে আপনি জিজ্ঞেস না করেন যে আপনি কোনো কিছু জানতে চান কিনা, তাহলে রুগী ওই কোশ্চেন উত্তর দিবে না, আর আপনিও এটা পাবেন না, নম্বর পাবেন না। এই যে অ্যাসুরেন্স এন্ড এমপ্যাথি, যে বলে দিলাম, আই টু কন্টাক্ট এবং সবসময় ধন্যবাদ, আমি আপনার সুস্বাস্থ্য এবং সার্বিক মঙ্গল কামনা করি, এরকম একটা আপনি থ্যাঙ্কস দিয়ে চলে আসবেন। তাহলে দিজ আর দা রিগার্ডিং হচ্ছিল আপনার কি, এই হচ্ছে কাউন্সিলিং। তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের আজকের ক্লাস এখানে শেষ হইলো। তাহলে আমরা যে এখানে ছিলাম, তাহলে আপনাদের যেটা হচ্ছে হিমাটোলজিতে আপনাদের আর ইনফেকশন ডিজিজ সাধারণত 12টার মতো ওসপি থাকবে, 2টা ওসপি এবং আই মেলায় 12টা সেন্টার থাকবে, নম্বর থাকবে 120, আপনাকে পাস করতে হবে 60 নম্বরে, ঠিক আছে? 20 নম্বর আপনাদের জন্য এক্সট্রা দেওয়া হয়েছে, হ্যাঁ, যাতে আপনারা যা ভুল ভ্রান্তি কম হয়, ঠিক আছে? তাহলে আপনারা এইভাবে নিজেরা প্রিপারেশন নেন। আর আপনাদের স্যার এই সিস্টেম গুলোতে আমাদের ইন্টারেক্টিভ আর হচ্ছে যে কাউন্সিলিং কি কি থাকতে পারে? কি কি থাকতে পারে, অনেক কিছু তো থাকতে পারে। হ্যাঁ, এখন যে কোনো ডিজিজ আপনাকে দিতে পারে, যেমন একটা থ্যালাসেমিয়া রোগী, এটা আপনাকে বললো যে কাউন্সিলিং করেন, হ্যাঁ, একটা পেশেন্ট আছে থ্যালাসেমিয়া ট্রিট, হ্যাঁ, কাউন্সিলার রিগার্ডিং, হ্যাঁ, ফার্দার ম্যানেজমেন্ট, যেটা আপনি একটা কাউন্সিলিং থাকতে পারে, এরকম তো অনেক আছে, যে কোনোটাই কাউন্সিলিং দিয়ে দিতে পারে। হ্যাঁ, থ্যালাসেমিয়া ট্রিট বলে দিয়ে তো একটা ঝামেলা হয়ে গেল, এটা তো থাকবে না আর কি। আর আপনি মনে করেন যে থ্যালাসেমিয়া টেট থাকলো, এরকম থাকতে পারে। তা কাউন্সিলিং খুব একটা কঠিন কিছু না। কাউন্সিলিং এর কঠিন জিনিসটা কি, যে স্টেপ গুলো মনে রাখতে হবে, যে পেশেন্টের আপনি গ্রিটিং দিতেছেন, আই টু আই কন্ট্যাক্ট করতেছেন, বলতেছেন যে আপনি কি আপনার রোগ সম্বন্ধে জানেন, অথবা রোগী একটা সিনারিও দিল যে তার ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হয়েছে, স্টেজ এত আছে, তাহলে এটা কি হবে, এটার সাথে ব্রেকিং বেড নিউজটা এসে পড়তেছে, ইম্প্যাক্ট যে আপনাকে একটা খবর দিব, খবরটা খুব খারাপ, আপনি কি আপনার অ্যাটেন্ডেন্স লাগবে কিনা, বা আপনি শুনতে, এরকম আর কি। মানে তাহলে আপনাকে প্রথমে এই যে কতগুলো বলতে হবে যে জানেন কিনা আপনার রোগটা, যদি না জানে তাকে বলতে হবে রোগটা কি, রোগটা প্যাথোফিজিওলজি কি, কেন হয়, রোগটা কি কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সব তো আর বলতে হবে না, টুকটাক কিছুগুলো বলবেন, আমরা কিভাবে ডায়াগনোসিস করি, যে ডায়াগনোসিস না করা থাকে, যার জন্য কি কি টেস্ট করতে হয়, এই রোগীর ন্যাচারাল কোর্সটা কিরকম হয়, এটা চিকিৎসা কিভাবে করতে হয়, কি কি চিকিৎসা আছে, কি সাপোর্টিভ চিকিৎসা, কি স্পেসিফিক চিকিৎসা, কি চিকিৎসার কস্ট কেমন, এই চিকিৎসা যে ওষুধ দিব ওষুধের কস্ট কেমন, এই ওষুধের কোনো অ্যাডভার্স ইফেক্ট আছে কিনা, রোগীর ফলো আপ থাকবে কিনা, রোগীর অ্যাডহারেন্ট থাকতে হবে কিনা, চিকিৎসা করলে কি সুবিধা, না করলে কি অসুবিধা হয়, এরকম যদি কোনো স্পেসিফিক কমপ্লিকেশন থাকে, কোনো সতর্কতা থাকে, তাহলে সেগুলো বলতে হবে। এগুলো হচ্ছে মোটামুটি কাউন্সিলিং। কারো আপনার খুব একটা খারাপ হয় না, যদি আপনি জাস্ট কতগুলো পয়েন্ট, সবই তো আজ সপ্তাহে 100% আপনি পারবেন না, ওসপিতে কখনোই আপনি 100% পারবেন না। কোনো ওসপি যদি আপনি 60% পারেন, তা মনে করেন যে আপনার মোটামুটি এনাফ। আর কখনো কখনো কয়েকটা দুটো ওসপি খুব কঠিন থাকবে সবসময়, এই জন্য ওই সমস্ত ওসপিতে, আর ওসপিতে আপনি একটা কোশ্চেন পাচ্ছেন না, 6টা সাইন আপনি 3টা পাইছেন, এখন ওইটার পিছনে আপনি খালি ঘুরতে আছেন, তার পরের কোশ্চেন গুলোতে চলে যান, পরের কোশ্চেন গুলো লিখে যদি সময় পান তাহলে ওখানে আবার ব্যাক করেন, নাহলে ওই দেখা যায় যে ওই 6টাকে খোঁজার জন্য বাকি 0.5 বা 1 নম্বরের জন্য ওদিকে 5-6 নম্বর চলে যায়। এই হচ্ছিল আমাদের ওসপি। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা তো